স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বলো, আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে একটু বলে নাও। আগের দিন যেটা পড়িয়েছিলাম, হ্যাঁ, সেকার ল থার্মোডাইনামিক্সের স্টার্টিংটা হয়েছিল, সেখানে কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে দাও। সেখানে রাখুন। দেখেছো আগের দিন পড়া, দেখেছো কিছু অসুবিধা আছে? হ্যাঁ স্যার দেখেছি। কিছু প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপর থেকে আমরা শুরু করি। হুম, তো দেখো তাহলে আমরা আগে, ওহ বাবারে, এরা যা ঠিক সময় এমন জয়েন করবে না। দেখো, তো আগের দিন আমরা মূলত কি আলোচনা করেছি? What we have discussed in the last lecture. দেখো, আগের দিনে আমরা স্টার্টিংটা করেছিলাম এরকম একটা জায়গা থেকে, লিমিটেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এই জায়গা থেকে শুরু করেছিলাম এবং যেটা বলেছিলাম যে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স অনেক কিছু হয়তো বলতে পারে, কিন্তু ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স কোনো একটা পার্টিকুলার প্রসেসের যে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া সম্বন্ধে কোনো কথাবার্তা বলতে পারে না। ঠিক আছে? তাহলে যে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামটাকে বুঝতে গেলে তোমাকে অন্য একটা ল জানতে হবে, সেটাই হচ্ছে সেকার ল অফ থার্মোডাইনামিক্স। তারপর আমরা স্পন্টানিয়াস প্রসেস সম্বন্ধে দু চারটে কথাবার্তা বলেছিলাম। স্পন্টানিয়াস প্রসেস and its important characteristic features. এইটা আমরা বলেছিলাম। তারপর আমরা এইখান থেকে যা স্পন্টিনিটি ও ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়াটাকে বের করেছিলাম। থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া অফ spontaneity and equilibrium of a process in terms of entropy. যদিও এন্ট্রপি কনসেপ্টটাকে আমরা খুব ভালো করে এখন ইন্ট্রোডিউস করিনি, কিন্তু আমরা মানে হ্যাঁ, স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়াটাকে আমরা ঠিকঠাক করে এখন ইন্ট্রোডিউস, সরি, এন্ট্রপি ক্রাইটেরিয়াটাকে আমরা ঠিকঠাক করে এখন ইন্ট্রোডিউস করিনি, কিন্তু এন্ট্রপিটাই যে মেজার অফ র্যান্ডামনেস অফ chaosনেস এরকম একটা বলে দিয়ে সেখান থেকে আমরা থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া অফ স্পন্টিনিটি অ্যান্ড ইকুইলিব্রিয়াম অফ এ প্রসেস ইন টার্মস অফ এন্ট্রপি সেটা নিয়ে দু চারটে কথাবার্তা বলেছিলাম। আচ্ছা, তারপর আমরা চলে এসেছিলাম ইঞ্জিন, তার এফিসিয়েন্সি, সেখান থেকে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট, অফ
সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এইটা এটা বলি। তারপর আমরা হিট ফ্রম আর্থ রেফ্রিজারেটর, তার পারফরমেন্স, সেখান থেকে ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এটা নিয়ে আলোচনা করেছিলাম। আর ফাইনালি আমরা ইকুইভ্যালেন্স অফ কেলভিন ল অ্যান্ড ক্লসিয়াস স্টেটমেন্ট, এইটা নিয়ে আমরা কথাবার্তা বলেছি। ঠিক আছে, এই হচ্ছে যেটা আমরা আগের দিনে আলোচনা করেছিলাম। আচ্ছা, দেখো এই রকেয়া খাতুন, তুই তো ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার তো? আরে শুনতে পাচ্ছিস? মানে ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার কেউ কি আছো গ্রুপে? মানে ক্যালকাটা ইউনিভার্সিটি কি? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওই যে ক্যালকাটা ইউনিভার্সিটি তোমার ফার্স্ট সেমিস্টার। হ্যালো, তোমার কথা শোনা যাচ্ছে না। মানে ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার কি তুমি? হ্যাঁ স্যার। ক্যালকাটা তুমি আসলে গ্রুপটা একটু ভালো করে ফলো করো। হ্যাঁ, গ্রুপে তো পরিষ্কারভাবে লিখে দেওয়া হচ্ছে এই ক্লাসটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের জন্য নয়। ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা এই সেমিস্টারে নেই। হ্যাঁ, ওটা তোমাদের পরের সেমিস্টারে আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওই জন্য ওই লিখে দিয়েছি। দেখো যে যারা আদার দেন ক্যালকাটা ইউনিভার্সিটি, তাদের ফার্স্ট সেমিস্টারেই থার্মোডাইনামিক্সের এই পার্টটা আছে, তারা এই ক্লাসটাকে করবে। আর তোমাদের ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সটা আছে, সেটা হচ্ছে ওই আমরা যেটা বৃহস্পতিবার, তাই তো, বৃহস্পতিবার সকালে যে থার্মোডাইনামিক্সের ক্লাসটা নিয়ে আসি, সেই ক্লাসটা তোমাদের জন্য অ্যাপ্লিকেবল, বুঝতে পেরেছো? একটা গ্রুপে লিখে আচ্ছা নিয়েছে, ঠিক আছে। নাহলে বুঝতে পারবে না, বোর হবে, দেখবে ভাববে যে সাবজেক্টটা খুব কঠিন। অ্যাকচুয়ালি সাবজেক্টটা কঠিন না, কিন্তু এটা তোমাদের নয় বলে তার আগেটা হয়নি, তো সেজন্য সমস্যা আছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে যেটা আমরা আগের দিন আলোচনা করেছি। আচ্ছা, সবটাই ছিল জেনারেল ডিসকাশন। আচ্ছা, আজকে আমরা যে কাজটা প্রথমে করব সেটা হচ্ছে what we want to discuss today যেটা আমি মানে আমি আজকে যেটা নিয়ে আলোচনা করতে চাইছি আর কি, সেটা হচ্ছে মূলত এই যে ইঞ্জিন নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এখানে কি সব হয়ে গেল? For সি, আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা এই যে বিভিন্ন ইঞ্জিন, হ্যাঁ বলো। হ্যাঁ, স্যার, আগের দিন না আমার একটা প্রবলেম আছে, তাহলে আর কি একটু অসুবিধা হচ্ছিল বলে আমি লেট করে গেছিলাম, ওটা বুঝতে পারি। যাক, এখন আর বলতে হবে না। এখন এখন না, এখন আর কিছু বলতে হবে না। হ্যাঁ, যথেষ্ট সময় দিয়েছিলাম, তখন বলার দরকার ছিল। তখন যখন বলেনি আর বলতে হবে না, ছেড়ে দাও। এখন যেটা পড়াচ্ছি সেটা শোনো, ঠিক আছে? আচ্ছা, এবারে আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আগের দিন এই যে ইঞ্জিন নিয়ে কথাবার্তা বলা হয়েছিল, তার এফিসিয়েন্সি বলা হয়েছিল, এবং এখানে কোনো স্পেসিফিক ইঞ্জিন উল্লেখ করা হয়নি। একটা স্কেমাটিক ডায়াগ্রাম অফ ইঞ্জিন বলা হয়েছিল। ইঞ্জিন একটা মেকানিক্যাল ডিভাইস, যেটা একটা সাইক্লিক প্রসেসে কাজ করে,
যেটা হাই টেম্পারেচার রিজার্ভার লো টেম্পারেচার রিজার্ভারের মধ্যে কানেক্টেড থাকে, যে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে হিট নিয়ে লো টেম্পারেচার রিজার্ভারে ছেড়ে দেয়, মাঝখানে কিছুটা হিটকে সে ওয়ার্কে কনভার্ট করে। ঠিক আছে? আচ্ছা, এবারে এখানে তোমার ওই স্পেসিফিক কোনো ইঞ্জিন নিয়ে কথাবার্তা বলা হয়নি। আজকে আমাদের সেই স্পেসিফিক একটা ইঞ্জিন নিয়ে আমরা কথাবার্তা বলবো। তাহলে আজকে যা কিছু হবে সেটা হচ্ছে তোমার মূলত কার্নো সাইকেল নিয়ে কথাবার্তা হবে। আচ্ছা, কার্নো সাইকেল নিয়ে কথাবার্তা বলতে গিয়ে প্রথমে হচ্ছে এর যে সাইকেলটাকে বলা, তার এফিসিয়েন্সিটাকে ক্যালকুলেট করা, এইখান থেকে কার্নোস থিওরেম দুটো থিওরেম আছে, অ্যান্ড দেয়ার প্রুফস, এইটা নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। সেখান থেকে তোমার কিছু, এখান থেকে কিছু জেনারেল কমেন্টস, এটা আমরা আসবো। তাহলে আজকে মূলত আমাদের আলোচনাটা কার্নো সাইকেল, কার্নো ইঞ্জিন, এইগুলোকে নিয়ে জাস্ট কথাবার্তা আমাদের বলতে হবে। তাহলে আমরা শুরু করি। দেখো, কার্নো ইঞ্জিন জিনিসটা কি প্রথমে একটুখানি বলে নেওয়া যাক। কার্নো ইঞ্জিন, আচ্ছা, এই কার্নো ইঞ্জিন হচ্ছে একটা আইডিয়ালাইজ ইঞ্জিন, যেটা থ্রুআউট রিভার্সেবল প্রসেসে চলে আর কি। হ্যাঁ, তোমার এটা হচ্ছে একটা কার্নো ইঞ্জিন হচ্ছে একটা রিভার্সেবল ইঞ্জিন which is associated to 4 reversible steps. এটা একটা কার্নো ইঞ্জিন একটা রিভার্সেবল ইঞ্জিন, মানে যেখানে প্রত্যেকটা স্টেপ রিভার্সেবল বলে এটাকে রিভার্সেবল ইঞ্জিন বলা হচ্ছে, যেখানে হুইচ ইজ অ্যাসোসিয়েটেড টু 4 রিভার্সেবল স্টেপস। এগুলো কি কি? স্টেপ 1 হচ্ছে তোমার আইসোথার্মাল reversible expansion from, ধরে নাও, P1 V1 to P2 V2 at a temperature T2, একটা পার্টিকুলার টেম্পারেচার T2, সেখানে P1 V1 থেকে P2 V2 তে যাচ্ছে। আর এখানে ওয়ার্কিং সাবস্টেন্স যাকে খুশি আমি নিতে পারি, মানে কার্নো সাইকেল হওয়ার জন্য ওয়ার্কিং সাবস্টেন্সটাকে আইডিয়াল গ্যাস হতে হবে এরকম না, যেন আমি এখানে ওয়ার্কিং সাবস্টেন্সটা সম্বন্ধে কিছু বলছি না। আইসোথার্মাল রিভার্সেবল এক্সপানশন ফ্রম P1 P1 টু P2 P2 at a temperature T2। সেকেন্ডলি হচ্ছে তোমার অ্যাডায়াবেটিক রিভার্সেবল এক্সপানশন from a P2 V2 to P3 V3 when, আচ্ছা, আইসোথার্মাল প্রসেসে যেমন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, অ্যাডায়াবেটিক রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার ডিক্রিজ ঘটে। সেখানে লিখতে হবে অ্যাডায়াবেটিক রিভার্সেবল এক্সপানশন ফ্রম P2 V2 to P3 V3 when temperature decreases from T2 to T1। এটা স্টেপ 3 হচ্ছে আবার আইসোথার্মাল রিভার্সেবল, আগে ছিল এক্সপানশন, এখন হচ্ছে কম্প্রেশন ফ্রম P3 V3 to P4 V4 at a temperature
T1। আর স্টেপ 4টা হচ্ছে তোমার আবার অ্যাডায়াবেটিক প্রসেস। অ্যাডায়াবেটিক to reversible compression from P4 to initial state P1 V1 when temperature increases from T1 to T2, মানে ইনিশিয়ালি টেম্পারেচার T1 থেকে ফাইনাল টেম্পারেচার T2 পর্যন্ত। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মানে ব্যাপারটা কিরকম দেখো, দেখো আমি এমনি যখন তোমার একটা স্কেমাটিক ডায়াগ্রাম অফ অ্যান ইঞ্জিন নিয়ে কথাবার্তা বলেছিলাম, এটার একটা স্কেমাটিক ডায়াগ্রাম নিয়ে যখন কথাবার্তা বলছি, একটা একটা এটা হাই টেম্পারেচার রিজার্ভার, যার টেম্পারেচারটা T2, একটা লো টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচার T1। এইখানে একটা তোমার ইঞ্জিন কানেক্টেড থাকে, যে ইঞ্জিনটা কি করে না, হাই টেম্পারেচার রিজার্ভার থেকে সে কিউটি অ্যামাউন্ট হিট নেয়, লো টেম্পারেচার রিজার্ভারে Q1 হিট ছেড়ে দেয়, একটা ডিফারেন্স অ্যামাউন্ট ওয়ার্কে কনভার্ট করে, সেটা হচ্ছে Q2 মাইনাস Q1। তাহলে দেখো এই যে হাই টেম্পারেচার রিজার্ভারের যে টেম্পারেচারটা T2, সেটা হচ্ছে এই টেম্পারেচার T2টা, আর লো টেম্পারেচার রিজার্ভারের টেম্পারেচার T1 সেটা হচ্ছে এই টেম্পারেচারটা, যেখানে তোমার T2টা গ্রেটার দ্যান T1। তার মানে এখানে যে এই যে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশনটা কোন একটা থার্মোস্ট্যাটের মধ্যে হচ্ছে, যেখানে টেম্পারেচারটা ফিক্সড হয়ে আছে T2, সেটা হচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভার টেম্পারেচার যেটা T2 সেটা। আর লো টেম্পারেচার রিজার্ভার মানে যেটা তোমার আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশনটা হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচার T1 এ, সেটা হচ্ছে লো টেম্পারেচার রিজার্ভার টেম্পারেচার T1। তার মানে একটা কার্নো ইঞ্জিন সে বেসিক্যালি এই চারটে রিভার্সিবল স্টেপ তার থাকবে। এইগুলোকে একটাতে বলা হচ্ছে কার্নো সাইকেল। তাহলে দিস ইজ দ্য কার্নো সাইকেল, দ্য কার্নো ইঞ্জিন সে একটা সাইকেলে কাজ করে, সেটা হচ্ছে কার্নো সাইকেল, যেটা কার্নো সাইকেল। আচ্ছা, এবারে এই কার্নো সাইকেলটাকে তুমি যদি একটা পিভি ডায়াগ্রাম বা ইত্যাদি দিয়ে বোঝাতে চাও, দেখো এমনিতে এক্ষেত্রে কোথাও আমি আইডিয়াল গ্যাস এটাকে উল্লেখ করিনি। এবারে অনেক ক্ষেত্রে যেটা হয় আমাদের ক্যালকুলেশনের সুবিধা বা ইত্যাদির জন্য তুমি একটা আইডিয়াল গ্যাসকে দিয়ে স্টার্ট করতে পারো। তাহলে তুমি যদি কার্নো সাইকেল সেটাকে তুমি আইডিয়াল গ্যাসকে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে তার এফিসিয়েন্সিকে বের করো, সেটা দেখতে হবে। তাহলে নেক্সট যেটা আমরা করছি সেটা হচ্ছে কার্নো ইঞ্জিন, যেখানে আইডিয়াল গ্যাসটা অ্যাজ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স, মানে তুমি যে কোনো ফ্লুইড নিয়েই করতে পারতে। আমি জাস্ট আইডিয়াল গ্যাসকে ফ্লুইড হিসেবে ধরে কার্নো ইঞ্জিনটাকে এবারে দেখতে চাইছি। এটা খুব ইম্পর্টেন্ট, যাতে তোমার ঠিকঠাক করে পিভি ডায়াগ্রাম, টিএস ডায়াগ্রাম ইত্যাদিগুলো ঠিক ঠিক করে আঁকতে পারা যায় আর কি। হ্যাঁ, তাহলে আমি জাস্ট কার্নো ইঞ্জিনটাকে আইডিয়ালকে সাথে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে দেখতে চাইছি। দেখো, আচ্ছা প্রথমে তুমি ছবিটাকে একটুখানি দেখে নাও। ধরো আমি এইখানে একটা কার্নো সাইকেলের ছবি আঁকবো। এদিকে প্রেসার প্লট করা হচ্ছে, এদিকে ভলিউম প্লট করা হচ্ছে। ছবিটা হচ্ছে এই সমস্যা। আমি ভালো আঁকতে পারি, কিন্তু যাকে মোটামুটি একটা ম্যানেজ করার চেষ্টা করলাম। হ্যাঁ, দেখো
আচ্ছা, এইটা হচ্ছে তোমার প্রেসারটা P1, ভলিউমটা V1। ছবিতে দেখালে দেখো, এইটা এই ওয়াই অ্যাক্সিস এর উপর প্রেসার প্লট করতে, মানে এইটা P1 হলো, আর এখানে তোমার এক্স অ্যাক্সিস বরাবর ভলিউম প্লট করা হচ্ছে। তাহলে এই যে পয়েন্টের করসপন্ডিং ভলিউমটা হচ্ছে তোমার V1 করে। এবারে এইখানে তোমার T2 টেম্পারেচারে এই স্টেপ 1টা হচ্ছে যে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন হচ্ছে, যেটা টেম্পারেচারটা T2 করে তুমি কোথায় গিয়ে পৌঁছালে না P2 V2 তে গিয়ে পৌঁছালে। তাহলে P2 V2 তে গিয়ে পৌঁছালে, তাহলে এই যে করসপন্ডিং যে তোমার প্রেসারটা সেটা হচ্ছে P2, আর এই যে করসপন্ডিং ভলিউমটা হচ্ছে V2। তারপরে তোমার স্টেপ 2তে কি হলো, প্রথমটা আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন, তবে অ্যাডাবেটিভ রিভার্সিবল এক্সপানশন। আর অ্যাডাবেটটা স্টিপার দেন আইসোথার্ম। হ্যাঁ, আইসোথার্মটা যতটা স্লোপ হবে অ্যাডাবেটটা তার তুলনায় স্টিপ হবে আর একটু খাড়া হবে। খাড়া হয়ে কোথায় গিয়ে পৌঁছালো না P3 গিয়ে পৌঁছালো, কিন্তু টেম্পারেচারটা এখন কমে গিয়ে T2 থেকে T1 হয়ে গেছে। তাহলে এই যে করসপন্ডিং ভলিউমটা সেটা হচ্ছে V3, আর তোমার এই যে করসপন্ডিং প্রেসারটা হচ্ছে P3। তারপরে থার্ড স্টেপে কি হলো, স্টেপ 3তে আবার আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন হলো। কম্প্রেশন হয়ে কোথায় গিয়ে পৌঁছালো না V4 এ গিয়ে পৌঁছালো, যাতে করে তোমার এই করসপন্ডিং প্রেসারটা হয়ে গেল P4, আর এর করসপন্ডিং ভলিউমটা হয়ে গেছে তোমার V4। ফাইনালি তোমার স্টেপ 4-এ কি হচ্ছে না, এই 4 নম্বর মানে পয়েন্ট থেকে 1 নম্বর পয়েন্টে সে আবার ফিরে এলো। তাহলে এইটা হচ্ছে তোমার আইডিয়াল গ্যাসকে যদি ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে নাও, তাহলে কার্নো সাইকেলটাকে পিভি ডায়াগ্রামের সাহায্যে এইভাবে দেখানো হলো। মানে কার্নো সাইকেল ইন টার্মস অফ পিভি ডায়াগ্রাম, যখন ওয়ার্কিং সাবস্টেন্স হচ্ছে আইডিয়াল গ্যাস। ঠিক আছে, তার করসপন্ডিং ছবিটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার কার্নো সাইকেল ইন পিভি ডায়াগ্রাম ফর আইডিয়াল গ্যাস। আচ্ছা, কার্নো সাইকেলটা যেমন এখানে পিভি ডায়াগ্রামে লেখা হচ্ছে, দেখবে টিএস ডায়াগ্রাম একটা ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। এছাড়া হচ্ছে ইউটি ডায়াগ্রাম, এইচটি ডায়াগ্রাম, অনেক রকমের আরো সব ডায়াগ্রাম আছে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে পিভি ডায়াগ্রাম তো ওয়ান অফ দ্য মোস্ট মানে পপুলার ডায়াগ্রাম। আইডিয়াল গ্যাস যদি তুমি ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে নাও, তাহলে তার জন্য কার্নো সাইকেলটা হচ্ছে এরকম দেখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবারে তুমি দেখো, এই আমি এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে চাইছি। এফিসিয়েন্সি ক্যালকুলেট করার জন্য স্টেপ 1-এ কি হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখো। স্টেপ 1-এ তো আমি এন মোল আইডিয়াল গ্যাস নিই যে P1 V1, সেখান থেকে আমি যাচ্ছি কোথায় না P2 তে V2 তে যাচ্ছি। কি করে না আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন করছি, আর টেম্পারেচার কোথায় না T2 তে। আচ্ছা, তা যদি করা হয় তাহলে তার জন্য যে ওয়ার্কটা স্টেপ 1-এ যে ওয়ার্কটা ইনভলভ হবে সেটা কত হবে না মাইনাস nRT ln V2 বাই V1। আইডিয়াল গ্যাসের জন্য ওয়ার্কের এক্সপ্রেশন আমরা ক্যালকুলেট করেছিলাম, সেটা কত হয় না মাইনাস এন, আচ্ছা এনআর T2 হবে এখানে, কারণ টেম্পারেচারটা T2 বলে, তাহলে মাইনাস nR T2 ln V2 বাই V1, সেটা হচ্ছে ওয়ার্ক যেটা ইনভলভ হলো সেটা W1। আচ্ছা, এবারে এক্ষেত্রে দেখো, তুমি তার আগে তো ওখানে বলে নি যে ডেল্টা U1 যদি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি থেকে, সেটা হচ্ছে 0 হবে। কারণ আমরা জানি জুল এক্সপেরিমেন্ট থেকে, যেটা আমরা করিয়েছিলাম, যে জুল এক্সপেরিমেন্টের ক্ষেত্রে জুল এক্সপেরিমেন্টে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি কিন্তু অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার। যেহেতু এটা আইসোথার্মাল প্রসেস, ডেল্টা U1টা মানে প্রথম স্টেপে যে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা সেটা তোমার 0 হবে এটা। আর এবারে ফ্রম ফার্স্ট অফ থার্মানে আমি ডেল্টা ইউ তো কিউ প্লাস ডব্লিউ। দেখো খেয়াল করে, তাহলে এখান থেকে যদি আমি হিটের চেঞ্জটা কিউটাকে ক্যালকুলেট করি, সেটা কত হবে ডেল্টা U1 মাইনাস W1 এইটা। সেটা কত হবে দেখো, এইটা তোমার জাস্ট মাইনাসটা প্লাস হয়ে গিয়ে nR T2 ln V2 বাই V1 হয়ে গেল। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ, তাহলে হিট এক্সচেঞ্জটা কত হবে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি মাইনাস ওয়ার্কটা। তাহলে এবারে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি যদি 0, তাহলে এটা মাইনাস W1 হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস করে দিলে nR T2 ln V2 বাই V1 হয়ে গেল। তাহলে দেখো স্টেপ 1-এ তোমার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ওয়ার্ক যেটা ইনভলভ হয়েছে এবং হিট যেটা ইনভলভ হয়েছে তুমি পেয়ে গেলে। এই স্টেপটা কি বুঝতে কারো অসুবিধা হয়েছে বলো? এই স্টেপে যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, ওয়ার্ক এবং হিটটাকে ক্যালকুলেট করতে কারো কোনো অসুবিধা নাই তো?
না স্যার। আচ্ছা আচ্ছা, শুধু একটা জিনিস খেয়াল করো তুমি, যে এক্ষেত্রে তুমি যে এই যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বা ওয়ার্কগুলোকে স্টেপ 1 বলে ডেল্টা U1 W1 লিখেছো, তাহলে কিউটাকে Q1 লিখতে পারতে। কিন্তু আনফরচুনেটলি আমরা যখন স্কেমাটিক ডায়াগ্রামটা আগের দিন করে ফেলেছিলাম, তখন এই হাই টেম্পারেচার রিজার্ভারে যে হিটের চেঞ্জটা হয় সেটাকে Q2 দিয়ে এক্সপ্রেস করেছি। তাহলে এবার T2 টেম্পারেচার মানে তো হাই টেম্পারেচার রিজার্ভার টেম্পারেচারটা, সেখানে ওয়ার্কটাকে Q2 দিয়ে আমি যেহেতু আগে এই স্কেমাটিক ডায়াগ্রামে ওই রকম ভাবে এক্সপ্রেস করেছি, সেখানে এই স্টেপ 1 এ হিটটাকে তুমি Q2 এই সিম্বল ব্যবহার করলে। ঠিক আছে, যদিও স্টেপ 1 বলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিটাকে ডেল্টা U1 এই সাফিক্সটাকে ব্যবহার করছো, ওয়ার্কটাকে W1 এই সাফিক্সটাকে ব্যবহার করেছো, কিন্তু হিটের চেঞ্জটাকে আমি Q2 লিখছি, কারণ স্কেমাটিক ডায়াগ্রামে হাই টেম্পারেচারে যেভাবে যে হিটের চেঞ্জটা হচ্ছে সেটাকে Q2 জাস্ট লেখা হয় সেই জন্য। ঠিক আছে, এই তো ভালো। তাহলে এবার চলে এসো স্টেপ 2 তে। স্টেপ 2 তে কি হয়েছে না, তোমার P2 V2 T2 এইখান থেকে তোমার অ্যাডায়াবেটিক রিভার্সিবল এক্সপানশন করে তুমি P3 V3 আর T1 এ গিয়ে পৌঁছেছো। ঠিক আছে, আচ্ছা এই স্টেপের জন্য যদি তুমি হিটটাকে দেখো, তাহলে হিটের চেঞ্জটা এটা সার্টেনলি জিরো হবে, কারণ এটা অ্যাডায়াবেটিক প্রসেস, অ্যাডায়াবেটিক প্রসেসে হিটটা তোমার জিরো হয়। তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি আর ওয়ার্ক ফ্রম ফার্স্ট অফ থার্মানিক তারা সমান হয়ে যাবে। ডেল্টা ইউটা হচ্ছে কিউ প্লাস ডব্লিউ, যদি কিউটা অলরেডি জিরো হয়ে যায়, ডেল্টা ইউটা ডব্লিউ টি এর সঙ্গে সমান, এবং সেটা কত হয় না এন সিভি বার ইন্টু ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার হয়। তো অ্যাডাবেটিক প্রসেসের ক্ষেত্রে সবসময়ই হচ্ছে আইডিয়াল গ্যাস যদি তুমি কনসিডার করো, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এবং ওয়ার্কটা সমান, সেটা হচ্ছে এন সিভি বার ইন্টু ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। তাহলে স্টেপ 2 তে হিটের চেঞ্জ, ইন্টারনাল এনার্জি চেঞ্জ এবং ওয়ার্কের চেঞ্জটা তুমি পেয়ে গেলে। ঠিক আছে, এটা কোনো অসুবিধা আছে? কারোর যদি কিছু অসুবিধা থাকে তো বলো। ঠিক আছে, আচ্ছা এবারে হচ্ছে তোমার পিসি ভিসি থেকে তুমি যাচ্ছ কোথায় না P4 V4 এ, কি করে না তোমার আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন করে যখন টেম্পারেচার তোমার T1, তাহলে ওই একই রকম করে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডেল্টা ইউ থিটা করতে হবে তোমাকে জিরো, ওয়ার্কটা সেটা হচ্ছে মাইনাস এন আর T1 হবে এখন, ln V4 বাই V3 হলো এটা, ডব্লিউ থিটা হচ্ছে মাইনাস এন আর T1 ln V4 বাই V3, ফাইনাল টেম্পারেচার মানে টেম্পারেচারটা হচ্ছে T1, ফাইনাল ভলিউমটা V4, ইনিশিয়াল ভলিউম V3 বলে এটা লিখলাম। আর এইখানে স্টেপ মানে T1 টেম্পারেচার হিটের চেঞ্জ সেটাকে Q1 দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, সেটা কি হবে, এটা তোমার এর জাস্ট মানে ডেল্টা U3 মাইনাস W3 এর সঙ্গে সমান, সেটা হয়ে যাচ্ছে কত এন আর Q1 ln V4 বাই V3, এইটা এটা হচ্ছে স্টেপ 3 তে এটা। আর এখানেই লিখে দিই স্টেপ 4টা। স্টেপ 4টা কি হবে, স্টেপ 4 এ যেটা হয়েছে তোমার P4 V4 T1 থেকে গিয়ে পৌঁছাচ্ছ ইনিশিয়াল স্টেটটায় P1 V1 T2 তে কি করে বাই অ্যাডায়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন করে। তো তার জন্য তোমার আবার হিট এক্সচেঞ্জ যদি কিউ প্রাইম বলো, সেটা তোমার জিরো, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিটা ওয়ার্কের সঙ্গে সমান হবে, কত হবে সেটা এন সিভি বার ফাইনাল টেম্পারেচার T2, ইনিশিয়াল টেম্পারেচার T1। চারটে স্টেপে তুমি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ওয়ার্ক এবং হিট তুমি ক্যালকুলেট করে ফেললে। আর এবারে দেখো তোমার নেট চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, পুরো সাইকেলটার জন্য ইন্টারনাল চেঞ্জ আমি দেখতে চাই, মানে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিইউ, এটা কি হবে না চারটে স্টেপ যেহেতু ডেল্টা U1 ডেল্টা U2 ডেল্টা U3 বা ডেল্টা U4 বা চারটে স্টেপের জন্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, সেগুলোকে যোগ করে টোটাল চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি পাবে। আর এটা কত হওয়ার কথা বলো তো, কে বলবে বলো, এই পুরো সাইকেলটার জন্য কেন জিরো হবে? এটা একটা স্টেট এটা স্টেট ফাংশন বলে, স্যার স্টেট ফাংশন বলে সাইক্লিক ইন্টিগ্রালটা জিরো হবে। দেখো জিরো আদৌ হচ্ছে কিনা দেখো, স্টেপ 1 এ অলরেডি জিরো ছিল, স্টেপ 2 তে এন সিভি বার
ফাইনাল টেম্পারেচার T1 মানে ইনিশিয়াল টেম্পারেচার T2, এটা ছিল থার্ড স্টেপে অলরেডি 0 ছিল, ফোর্থ স্টেপে এনসিভি বার T2 মাইনাস T1 হয়েছে, এইটা ছিল এটা। তাহলে দেখ এখানে এনসিবি বার T1 মাইনাস T2, এখানে এনসিবি বার T2 মাইনাস T1, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে উত্তরটা তোমার 0 হচ্ছে। সেটাই হওয়ার কথা, যেহেতু ইন্টারনাল এনার্জি একটা স্টেট প্রপার্টি, তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি শুড বি ইকুয়াল টু 0, তাই হয়েছে। মানে এটা বেসিক্যালি আমি একবার লিখে দিই, দিস ইজ এক্সপেক্টেড, মানে সবকিছু ঠিক ঠিক করছি কিনা তার একটা চেকও এটা, দিস ইজ এক্সপেক্টেড অ্যাজ internal energy is a state function. Internal energy state function, বা এটা কোয়াইট এক্সপেক্টেড ছিল। আচ্ছা, নেট ওয়ার্ক কত হচ্ছে? সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিকার ডব্লু, এইটা, সেটা W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4, তাহলে এটাকে আমি নেট ওয়ার্ক বলছি। আচ্ছা, W1টা কত ছিল? মাইনাস nRT2 ln V2 বাই V1। স্টেপ 2 তে ছিল nCV বার T1 মাইনাস T2। স্টেপ 3 তে ছিল মাইনাস nRT1 ln V4 বাই V3, তারপর একটা প্লাস nCV বার T2 মাইনাস T1। এই দুটো পার্ট তোমার অটোমেটিক্যালি কেটে যাচ্ছে। আচ্ছা, এবারে তুমি যদি ডব্লু নেট তার ম্যাগনিটিউডটাকে ক্যালকুলেট করো, এই মাইনাস তোমার বাদ চলে গেল, তার এনআর কমন নিয়ে নাও তুমি, তাকে T2 ln V2 বাই V1 মাইনাস প্লাস T1 ln V4 বাই V3, এইটা। আচ্ছা, এইটা দাঁড়াচ্ছে। আচ্ছা, এবারে দেখো দেখো এবারে যেটা ইম্পর্টেন্ট, যে স্টেপ 2, সেটা হচ্ছে একটা অ্যাডায়াবেটিক রিভার্সিবল প্রসেস। আচ্ছা, অ্যাডায়াবেটিক রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কি হয়? টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। মানে অ্যাডায়াবেটিক রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এক্ষেত্রে টেম্পারেচারটা T2, তাহলে T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, দিস শুড বি ইকুয়াল টু T1 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। মানে স্টেপ 2টা যেটা, মানে যে এইখান থেকে এই যে হওয়াটা, এটা কিন্তু অ্যাডায়াবেটিক রিভার্সিবল প্রসেস, তার জন্য টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1টা কনস্ট্যান্ট হয় ফর অ্যান আইডিয়াল গ্যাস। তখন আমি অ্যাডায়াবেটিক চেঞ্জেস অফ স্টেপস পড়াবো, বা অলরেডি তোমরা পড়েছো, সেখানে তুমি দেখতে পাবে যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে তোমার এইটার জন্য এইটার জন্য T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T1 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা স্টেপ 2টা। আচ্ছা, স্টেপ 4টাও কিন্তু একটা অ্যাডায়াবেটিক রিভার্সিবল প্রসেস। হ্যাঁ, বলো। স্যার বলছিলাম, আমাদের যখন পরীক্ষার সময় এই ডেরিভেশনটা করতে হবে, তখন কি গামা মাইনাস ওয়ান এক জায়গা থেকে ডেরিভেশনটা দিতে হবে? না না না, এটা তুমি ধরে নেবে। আচ্ছা, তাহলে স্যার আমরা এক একটা ডেরিভেশন কেটে এগুলো মুখস্থ রাখতে হবে? আইডিয়াল গ্যাসটাই মুখস্থ রাখবে, পড়লে আইডিয়াল গ্যাসই পড়বে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে অ্যাডায়াবেটিক স্টেপ 2টাও হচ্ছে, 4টা অ্যাডায়াবেটিক রিভার্সিবল প্রসেস। তাহলে এক্ষেত্রে কি হবে? দেখো, এখানে টেম্পারেচারটা T2, ভলিউমটা V1, তাহলে T2 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু, এক্ষেত্রে টেম্পারেচার, এখানে টেম্পারেচারটা T1 আর ভলিউমটা হচ্ছে V4, এটা হয়ে গেল কত? T1 V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা, তাহলে এই যে দুটো ইকুয়েশন থেকে দেখো, ফ্রম দিস টু ইকুয়েশন তুমি কি পাচ্ছ? ফ্রম দিস টু ইকুয়েশন যদি রেশিও নিয়ে নাও, দেখো T2 কেটে গেল, T1 কেটে গেল, তোমার V2 বাই V1 এটা হয়ে যাচ্ছে V3 বাই V4 এর সঙ্গে তোমার সমান হয়ে যাচ্ছে। V2 বাই V1 এর কারণে V3 বাই V4, এটা। তা তুমি এখানে এই V4 বাই V3টাকে তুমি জাস্ট V1 বাই V2 দিয়ে রিপ্লেস করতে পারো। তাহলে কি হচ্ছে? তাহলে নাও নেটওয়ার্কটা হয়ে গেল কত? এনআর, সরি, এনআর T2 ln V2 বাই V1, T2 ln V2 বাই V1
প্লাস P1 ln V1 বাই V2, এটা। কারণ এখানে ছিল কি, এখানে ছিল যে V4 বাই V3, V4 বাই V3 করলে V1 বাই V2 হয়ে যাবে, এটা আমি বসালাম। এটা কত হচ্ছে দেখো, NR T2 ln V2 বাই V1, এটাকে তুমি মাইনাস করে দাও, P1 ln V2 বাই V1 করে দাও, মানে V1 বাই V2 ছিল, এটা মাইনাস করে দিয়ে এটা V2 বাই V1 করে দিলে, তাহলে কত দাঁড়াচ্ছে, এটা NR T2 মাইনাস T1 ln V2 বাই V1, এইটা হলো তোমার নেটওয়ার্কের ম্যাগনিটিউডটা, নেটওয়ার্কের ম্যাগনিটিউড। আচ্ছা, এবারে এফিসিয়েন্সি ক্যালকুলেট করো। এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন কি হচ্ছে, এটাটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইডেড বাই কি হয়, হিট অ্যাবজর্ব। নেটওয়ার্কটা হচ্ছে NR T2 মাইনাস T1 ln V2 বাই V1, এটা হচ্ছে নেটওয়ার্কটা আমি ক্যালকুলেট করলাম। আচ্ছা, Q2টা মানে হচ্ছে একদম স্টেপ 1 এ যে ওয়ার্কটা ইনভলভ হয়েছে, সেটা কত না NR T2 ln V2 বাই V1, তাই এটা বসিয়ে দাও, NR T2 ln V2 বাই V1। দেখো এই ln V2 বাই V1 ln V2 বাই কেটে গেল, N1 NR কেটে চলে গেল, তাহলে কি পড়ে রইল, এটা T2 মাইনাস T1 বাই T2 বা ইটাটা হয়ে গেল 1 মাইনাস T1 বাই T2। তাহলে দেখো, কার্নো ইঞ্জিনের জন্য আইডিয়াল গ্যাসকে যদি ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে তুমি ব্যবহার করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এফিসিয়েন্সিটা হচ্ছে 1 মাইনাস T1 বাই T2। তাহলে এফিসিয়েন্সি অফ দ্য কার্নো ইঞ্জিন, সেটা এখানে নির্ভর করেছে সিঙ্কের টেম্পারেচার এবং সোর্সের টেম্পারেচার তার উপরে, ঠিক আছে। দেখো তাহলে যেটা করা হয়েছে পরিষ্কার, কোনো অসুবিধা আছে? এই ডেরিভেশনটার মধ্যে কোথাও কোনো প্রবলেম আছে? আগের পেজটা একবার দেখান। হ্যাঁ, দেখো ঠিক আছে, হয়েছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারলে যে আইডিয়াল গ্যাসকে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে ধরে কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি আমি কেমন করে ক্যালকুলেট করলাম? কোথাও কোনো অসুবিধা আছে, কোনো কনফিউশন আছে? আচ্ছা না স্যার। আচ্ছা, আজকে রেজাল্টটা পেয়েছো, সেই রেজাল্টটা তুমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখো। দেখো আমি আরেকবার ছবিটা তোমায় দেখাই। এদিকে প্রেসার প্লট করছো, এদিকে ভলিউম প্লট করছো, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 আর স্টেপ 4। এটা তো এখানে ছিল প্রেসারটা P1, ভলিউমটা V1, এখানে প্রেসারটা P2, ভলিউমটা V2, এটা টেম্পারেচার ছিল তোমার T2। এক্ষেত্রে তোমার P3 V3 তে পৌঁছালে, এখানে টেম্পারেচারটাকে T1 রেখে তুমি আলটিমেটলি P4 V4 এ পৌঁছালে, আর ফাইনালে P1 V1 এ গেলে। যেখানে স্টেপ 1টা আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন, স্টেপ 2তে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন, স্টেপ 2 হচ্ছে আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন, আর স্টেপ 4টাতে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন। আচ্ছা, এবারে স্টেপ 1 এ যে ওয়ার্কটা হচ্ছে তার যদি ম্যাগনিটিউডে তুমি ক্যালকুলেট করো, কি হবে এটা? এটা কিন্তু রিভার্সিবল প্রসেস, এরিয়া আন্ডার দ্য কার্ভ তোমার নেট ওয়ার্কটা রিপ্রেজেন্ট করে। তাহলে দেখো তুমি এইখানে তোমার যে ওয়ার্কটা পাবে, যেটা আমি ইন্ডিকেটর ডায়াগ্রামের সাহায্যে আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ক্যালকুলেট করা শিখিয়েছিলাম। রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক সবসময় হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ দিয়ে বোঝানো হয়। তাহলে এই যে পুরো জায়গাটা হলো তোমার,
এটা এইটা হচ্ছে তোমার নেটওয়ার্ক হলো, মানে প্রথম স্টেপে ওয়ার্কটা হচ্ছে এইটা। আচ্ছা, স্টেপ 2 তে ওয়ার্কটা কতটা? দেখো স্টেপ 2 তে যদি ওয়ার্কটা তুমি দেখো, এইখান থেকে এইটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 তে ওয়ার্কটা হচ্ছে এইটা। এই দুটোই হচ্ছে তোমার ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ঠিক আছে? এক্সপানশন ওয়ার্ক বা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। আচ্ছা, এবার স্টেপ 3 তে কি হলো দেখো, তোমার এইখান থেকে এখানে গেছে, এই পয়েন্টে গেছে, এখান থেকে এখানে, তার মানে এই যে পুরো স্টেপ 3 তে ওয়ার্কটা হচ্ছে এটা। আচ্ছা, স্টেপ 4 এ ওয়ার্ক কতটা হলো? এই যে এখানে গিয়ে পৌঁছালো, কোথা থেকে না এখান থেকে, তাহলে এটা স্টেপ 4 এ ওয়ার্ক হচ্ছে তোমার এইটা, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো তাহলে তুমি যখন নেটওয়ার্কটাকে ক্যালকুলেট করছো এবং নেটওয়ার্কের ম্যাগনিটিউডটাকে ক্যালকুলেট করছো, এটা কি হবে? W1 এর ম্যাগনিটিউড প্লাস W2 এর ম্যাগনিটিউড, এই দুটো হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। হ্যাঁ, যেটা হচ্ছে মানে আমি তো আলটিমেটলি ইঞ্জিন কি হবে, কিছুটা ওয়ার্ক আমাকে দেবে, তাই তো? মানে ওভারঅল ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হবে। তাহলে W1 W2 দুটি এক্সপানশন মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, আর W3 W4 মানে স্টেপ 3 আর স্টেপ 4 হচ্ছে তোমার কম্প্রেশন, যেহেতু তোমাকে ওয়ার্ক করতে হচ্ছে। তাই যখন আমি নেট ওয়ার্কটাকে ক্যালকুলেট করবো, ওয়ার্কের লাভটা আমি ক্যালকুলেট করবো, এইটা হচ্ছে লাভ, আর তার জন্য আমাকে ইনভেস্ট করতে হচ্ছে কত? W3 মাইনাস W4, এটা আমাকে ইনভেস্ট করতে হয়েছে এইটা। এবং যেটা খেয়াল করে দেখো, এইটা কি হচ্ছে বেসিক্যালি দেখো তো, দেখো তুমি যদি এইটার থেকে এইটা প্লাস এইটা থেকে এইটা এবং এটা বাদ দাও, তাহলে এই ভেতরের পার্টটাকে একটা বাকি পড়ে থাকে। তার মানে তুমি দেখো এইটা বেসিক্যালি হচ্ছে এই যে পার্টটা, হ্যাঁ W3 প্লাস W4, এই যে ভেতরের পার্টটা, এই ভেতরের পার্টটা হচ্ছে তোমার নেটওয়ার্ক, তোমায় দেখিয়ে দিচ্ছে। এটা মানে বেসিক্যালি তোমার কি হচ্ছে, এরিয়া এনক্লোজড। তার মানে সবসময় খেয়াল রাখবে কোন একটা রিভার্সিবল সাইক্লিক প্রসেসে নেটওয়ার্কটা হবে পিভি ডায়াগ্রামে এরিয়া এনক্লোজ। তুমি যদি একটা রিভার্সিবল সাইক্লিক প্রসেস করো, তাহলে সবসময় দেখবে নেটওয়ার্কটা হবে এরিয়া এনক্লোজ হবে আর কি। সেটা এই পার্টিকুলার কেসে তোমার পরিষ্কার হয়েছে যে নেটওয়ার্কটা, ঠিক আছে? আচ্ছা, এবারে Q2টা কোনটা? দেখো Q2টা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই W1 আর তোমার Q2 এর ম্যাগনিটিউড, তারা বেসিক্যালি সমান। তার মানে তুমি যখন এফিসিয়েন্সিটাকে ক্যালকুলেট করছো, ইটাটা, সেটা যেহেতু তোমার নেটওয়ার্ক ডিভাইডেড বাই Q2 হয়, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে তোমার নেটওয়ার্কটা হচ্ছে এইটা, সেটা এরিয়া এনক্লোজ, ডিভাইডেড বাই স্টেপ 1-এ যে হিটটা অ্যাবজর্ব করা হয়েছে সেইটা, এইটা। তার মানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে পিভি ডায়াগ্রামে প্রথম কথা হচ্ছে যে নেটওয়ার্কটা তোমার এরিয়া এনক্লোজ সেটা দিয়ে এক্সপ্রেস করতে পারছে, এবং এফিসিয়েন্সিটাকে তুমি দুটো এরিয়ার রেশিও হিসেবে দেখাতে পারছো। তার মানে ইন দ্য পিভি ডায়াগ্রাম efficiency of the in the PV diagram, efficiency of the Carnot engine is expressed as a
রেশিও অফ টু এ রিয়েল এলিমেন্ট। তার মানে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা তোমাকে খুব ভালো করে বুঝে নিতে হলো। একটা হচ্ছে যে দুটো পার্ট, একটা হচ্ছে এরিয়া এনকেও সেটা হচ্ছে নেটওয়ার্ক রিপ্রেজেন্ট করে, এবং যে কোনো সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে এটা হবে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, যে মনে রাখবে। আর তার সঙ্গে সঙ্গে এফিসিয়েন্সিটাকে দেখো পিভি ডায়াগ্রামে দুটো এরিয়া রেশিও হিসেবে তুমি এক্সপ্রেস করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা আচ্ছা, আর এবারে আমি দেখো কতগুলো জিনিস এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি এই যে কার্নো ইঞ্জিনটাকে এখানে কনসিডার করেছি, সেখানে আইডিয়াল গ্যাসকে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে ব্যবহার করেছি। আর এবারে যদি আইডিয়াল গ্যাসকে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে ব্যবহার না করে আমি অন্য কোনো গ্যাসকে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে ব্যবহার করতাম, মানে অত আরবিট্রারি কোনো একটা ফ্লুইড কনসিডার না করে আইডিয়াল গ্যাস ছাড়া অন্যান্য যে সমস্ত গ্যাসের ইকুয়েশন অফ স্টেট আছে, ধরো ভ্যান ডল ইকুয়েশন অফ স্টেট ইত্যাদি ইত্যাদি, তাদের জন্য যদি এফিসিয়েন্সি ক্যালকুলেট করতাম তাহলে কি হতো, সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, আবার তোমার একটা রিভার্সেবল ইঞ্জিন নিলে, কিন্তু সেটা নেসেসারি কার্নো ইঞ্জিন নয়, মানে রিভার্সেবল ইঞ্জিন সেটাকে নেসেসারি কার্নো ইঞ্জিন হতে হবে, তার তো কোনো বাধ্যবাধকতা নেই। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে স্পেসিফিক 4টে স্টেপস আছে, যে 4টে স্টেপ আমি এখানে উল্লেখ করেছি। অন্য রিভার্সেবল ইঞ্জিন এক্সিস্ট করতে পারে যে এই পার্টিকুলার 4টে স্টেপসের থ্রু দিয়ে যাচ্ছে না, কিন্তু সেটা তোমার রিভার্সেবল ইঞ্জিন। হ্যাঁ, তা তার ক্ষেত্রে এফিসিয়েন্সির এক্সপ্রেশনটা কি হবে? ঠিক আছে, আমি কি বলছি ভালো করে বোঝার চেষ্টা করো। 1 নম্বর হচ্ছে যে তুমি কার্নো ইঞ্জিন নিচ্ছ, কিন্তু ওয়ার্কিং সাবস্টেন্স আইডিয়াল গ্যাস নয়, অন্য কোনো একটা ওয়ার্কিং সাবস্টেন্স নিচ্ছ, তাহলে এফিসিয়েন্সির এক্সপ্রেশন কি হবে? আবার হচ্ছে তুমি একটা রিভার্সেবল ইঞ্জিন নিচ্ছ, যে রিভার্সেবল ইঞ্জিনটা কার্নো ইঞ্জিন না, অন্য রিভার্সেবল ইঞ্জিন, সেখানে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে তুমি আইডিয়াল গ্যাস বা কোনো একটা নন আইডিয়াল গ্যাস তুমি ব্যবহার করতে পারো, তার ক্ষেত্রে এফিসিয়েন্সির এক্সপ্রেশন কি হবে? এইগুলো। ঠিক আছে, আচ্ছা, কিছু কিছু তোমাকে তাহলে ক্যালকুলেট করে দেখতে হবে, দু একটা এক্সাম্পল দিয়ে অন্তত ক্যালকুলেট করে দেখতে হবে। আচ্ছা, সেই এক্সাম্পল দিয়ে ক্যালকুলেটগুলো আমি পরে করবো, তাহলে আমি তার আগে যেটা করে ফেলি সেটা হচ্ছে গিয়ে আমি একটা ইম্পর্টেন্ট থিওরেম করি, দেখা বলে যে কার্নো থিওরেম। মানে কার্নো তিনি আইডিয়াল গ্যাস ছাড়া অন্যান্য গ্যাসকে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে ধরে তিনি এফিসিয়েন্সি ক্যালকুলেট করেছিলেন, বা কার্নো ইঞ্জিন নয়, অন্যান্য যে সমস্ত আইডিয়ালাইজড তোমার রিভার্সেবল ইঞ্জিন আছে, যেমন ধরো স্টার্লিং ইঞ্জিন, অটো ইঞ্জিন, গ্যাসোলিন ইঞ্জিন ইত্যাদি ইত্যাদি আর কি, তাদের ক্ষেত্রে এফিসিয়েন্সি ক্যালকুলেট করা হলো, করে দুটো ইম্পর্টেন্ট থিওরেমসে পৌঁছানো গেল। থিওরেমগুলো কি কি? একটা জেনারেলাইজেশনে পৌঁছানো গেল, সেটা হচ্ছে এই যে যদি তোমার ইঞ্জিনটা রিভার্সেবল হয়, তাহলে কোন পার্টিকুলার সাইকেল এখানে ইনভলভ সেটা আনইম্পর্টেন্ট, বা কোন ওয়ার্কিং সাবস্টেন্স ব্যবহার করছো সেগুলো আনইম্পর্টেন্ট। তার মানে যেটা কথা সেটা হচ্ছে যে অল রিভার্সেবল ইঞ্জিনস আর ইকুয়ালি এফিসিয়েন্ট। প্রথম কথা হচ্ছে যে ইফ দ্য ইঞ্জিনস আর কানেক্টেড টু সেম পেয়ার অফ হিট রিজার্ভার্স, মানে দুটো ইঞ্জিনই একই পেয়ার অফ হিট রিজার্ভারের মধ্যে কানেক্টেড হবে, রিজার্ভার, দেন 1 নম্বর, এখানে এখানে 1 নম্বরটা দেখার দরকার নেই, এটা দুজনের জন্যই কমন ওয়ার্ড আর কি। তো ইফ দ্য ইঞ্জিনস আর কানেক্টেড টু সেম পেয়ার অফ হিট রিজার্ভার্স, দেন এক হচ্ছে অল রিভার্সেবল ইঞ্জিনস আর ইকুয়ালি এফিসিয়েন্ট, হ্যাঁ, সমস্ত রিভার্সেবল ইঞ্জিন ইকুয়ালি এফিসিয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে রিভার্সেবল ইঞ্জিনস আর less efficient than reversible one. Irreversible engines are less efficient than reversible one. আর ব্যাপারটা কিরকম দেখো, যে তুমি ধরো এখানে
এটা কি বলছে, ধরো তুমি দুটো হিট রিজার্ভার ফিক্স করে দিলে, এটা হাই টেম্পারেচার হিট রিজার্ভার যার টেম্পারেচার T2, এটা লো টেম্পারেচার হিট রিজার্ভার যার টেম্পারেচার T1। এইখানে তুমি একটা রিভার্সেবল ইঞ্জিন কানেক্ট করে ধরে নাও E1, এইখানে তুমি আর একটা ইঞ্জিন কানেক্ট করতে ধরে নাও E2। এটা ধরো এখান থেকে Q2 হিট নেয়, এখানে Q1 হিট ছাড়ে, মাঝে ওয়ার্ক দিয়ে দেয় W1 যেটা হচ্ছে Q2 মাইনাস Q1। ধরে না হচ্ছে এখান থেকে Q2 প্রাইম অ্যামাউন্টের হিট নেয়, এখানে Q1 প্রাইম অ্যামাউন্টের হিট ছাড়ে, মাঝে ওয়ার্কটা করে দেয়, ধরে না তোমার W প্রাইম, আগে একটা W লিখে এটাকে W প্রাইম লিখি, W প্রাইম যেটা হচ্ছে তোমার Q2 প্রাইম মাইনাস Q1 প্রাইম, এটা Q2 প্রাইম মাইনাস Q1 প্রাইম, এটা ঠিক আছে তোমার। এবারে কথাটা হচ্ছে দেখো, এই দুটো আলাদা ইঞ্জিন, ঠিক আছে, কিন্তু দুজনই রিভার্সেবল, ঠিক আছে। তাহলে যদি E1 E2 তারা রিভার্সেবল ইঞ্জিন হয়, তাহলে যেটা কথা, এফিসিয়েন্সি ফর দ্য ইঞ্জিন 1 আর এফিসিয়েন্সি ফর দ্য ইঞ্জিন 2 তারা হচ্ছে তোমার সমান হয়ে গেল। কখন না হয় বোথ আর রিভার্সেবল, এটা। আচ্ছা, যদি এমন হয়ে যায় যে ধরো E1 হচ্ছে রিভার্সেবল আর E2 যদি তোমার ইরিভার্সেবল ইঞ্জিন হয়, তখন ইটা ফর E2 টা মাস্ট বি লেস দ্যান ইটা ফর E1। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমি ধরো সেম পেয়ার অফ হিট রিজার্ভারের মধ্যে দুটো ইঞ্জিন কানেক্ট করছি, ধরো না দুটো ইঞ্জিনের রিভার্সেবল ইঞ্জিন, তাহলে দুজনের এফিসিয়েন্সি সমান হবে। আর একজন যদি রিভার্সেবল হয়, তাহলে E1 টা রিভার্সেবল, E2 যদি ইরিভার্সেবল হয়, তাহলে এফিসিয়েন্সি ফর দ্য ইরিভার্সেবল ইঞ্জিন মাস্ট বি লেস দ্যান দ্য এফিসিয়েন্সি ফর দ্য রিভার্সেবল ইঞ্জিন। তাহলে এই দুটোকে কম্বাইন্ড বলা হচ্ছে কার্নোস থিওরেম। তাহলে কি বলা হচ্ছে, ইফ দ্য ইঞ্জিনস আর কানেক্টেড টু সেম পেয়ার অফ হিট রিজার্ভার দেন অল রিভার্সেবল ইঞ্জিনস আর ইকুয়ালি এফিসিয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে ইরিভার্সেবল ইঞ্জিনস আর লেস এফিসিয়েন্ট দ্যান রিভার্সেবল ওয়ান। তাহলে কার্নোস থিওরেমটাকে বোঝা গেল, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। কেউ দেখতে পাচ্ছ না নাকি তুমি দেখতে পাচ্ছ না শুধু, বাকিরা দেখতে পাচ্ছ? স্যার ঠিক আছে। ঠিক আছে, তা তো হ্যাঁ স্যার। তাহলে তোর ফোন তোর দেখা যাচ্ছে তো। তাহলে তোর ইন্টারনেটের একটু অসুবিধা আছে, হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে এবারে এইখান থেকে দেখো তুমি কতগুলো কনসিকুয়েন্স হচ্ছে অটোমেটিক্যালি বেরিয়ে আসে। সেটা হচ্ছে এই যে ধরো তুমি কার্নো ইঞ্জিন নিয়েছো, বিভিন্ন ওয়ার্কিং সাবস্টেন্স নিয়েছো, তার মানে পরিষ্কার বোঝা যাবে এখান থেকে যে অল রিভার্সেবল ইঞ্জিনস আর ইকুয়ালি এফিশিয়েন্ট। এটা অটোমেটিক্যালি ইমপ্লাই করবে যে এফিসিয়েন্সি অফ এ রিভার্সেবল ইঞ্জিন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স। মানে এখান থেকে যে বিভিন্ন রকমের যে করোলারিগুলো দেখবে, সেটা হচ্ছে এই যে এফিসিয়েন্সি অফ এ reversible engine is independent of the ওয়ার্কিং সাবস্টেন্স। মানে ওয়ার্কিং সাবস্টেন্স যাই নাও না কেন, প্রত্যেকের ক্ষেত্রে এফিসিয়েন্সি একই হবে। যে অল রিভার্সেবল ইঞ্জিন আর ইকুয়ালি এফিসিয়েন্ট, তার বেসিক্যালি মানে হচ্ছে এই। যেমন ধরো তুমি যদি ধরো আমি তোমাকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, তো তুমি যদি ফাইন্ড দ্য expression of efficiency of a Carnot engine taking Van der Waals gas as a working substance, find the expression of efficiency of a Carnot engine taking Van der Waals gas as a working substance। এইটা তাই এক্ষেত্রে কিন্তু ক্যালকুলেট করো, যেটা কিন্তু সেই ওইটাই বেরোবে 1 মাইনাস T1/T2, এটাই কিন্তু বেরোবে, এটা তুমি দেখতে পাবে। মানে এটা তুমি যদি হিন্টস দিয়ে দিচ্ছি, জিনিসটা হচ্ছে উত্তরটা তুমি দেখবে, উত্তরটা কিন্তু 1 মাইনাস T1/T2 বেরোবে। কারণটা হচ্ছে এই যে মানে কারণটা মানে তুমি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে দেখবে কেমন করে ক্যালকুলেট করতে, যেমন করে হিট লিখতে হয়, ওয়ার্ক লিখতে হয়,
তোমার ইন্টারনাল এনার্জি লিখতে। আমি পরে সেটা এক্সারসাইজ হিসেবে আমি করিয়ে দেবো, আজকে হয়তো হবে না, নেক্সট দিনে করিয়ে দেবো। কিন্তু করলে উত্তরটা একই বেরোবে, কারণ এফিসিয়েন্সি অফ এ রিভার্সেবল ইঞ্জিন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স। তাহলে এই যে অল রিভার্সেবল ইঞ্জিন আর ইকুয়ালি এফিসিয়েন্ট, সেখান থেকে তুমি অটোমেটিক্যালি পাবে যে এফিসিয়েন্সি অফ এ রিভার্সেবল ইঞ্জিন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স। সেখান থেকে তুমি জাস্ট যদি ভ্যান্ডল গ্যাস বা অন্য কোনো গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে যদি এফিসিয়েন্সিটাকে ঠিক ঠিক করে ক্যালকুলেট করো, সবসময় 1 - 1/3 বেরোবে। ঠিক আছে, বোঝা গেল? স্যার হ্যাঁ বলো। স্যার ওই রিভার্সিবল ইঞ্জিনিয়ার রিভার্সিবল ইঞ্জিনিয়ার থেকে কম হবে হুম। স্যার, মানে যে আপনি যেটা এখানে এঁকেছেন আর কি, ওটা কি মানে এক্সপেরিমেন্টের দ্বারাই বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি প্রুফ করব, কিন্তু এটা পুরো এক্সপেরিমেন্ট করেই দেখা গেছে। ঠিক আছে, কিন্তু আমি প্রুফ করব, মানে আরেকবার প্রুফ তোমাকে করে দেখাতে পারবো, দেখাবো proof করে। ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম হুম, এটা চল। চল, আচ্ছা এবারে দেখো, তাহলে এই যে দুটো থিওরেম আছে, সেই দুটো থিওরেমের প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে নেক্সট যেটাকে করতে হবে সেটা প্রুফ অফ দ্য কার্নোস থিওরেম। প্রুফ অফ কার্নোস থিওরেম। দেখো, এই যে কার্নোস থিওরেমের প্রুফ যেটা, সেখানে তোমার মানে আমি প্রথমটাকে করি, মানে একটা পার্ট, ফার্স্ট প্রুফটাকেই প্রথমে করতে হবে, কারণ সেকেন্ড প্রুফটাকে করতে গেলে ফার্স্ট প্রুফটা লাগে। তাহলে তোমার থিওরেম ওয়ানটা কি বলছে? থিওরেম ওয়ানটা বেসিক্যালি বলছে যে ইফ engines are connected to same pair of heat reservoirs, then all reversible engines are equally efficient. If engines are connected to same pair of heat reservoir, then all reversible engines are equally efficient. সেটা হচ্ছে থিওরেম ওয়ান। তাই থিওরেম ওয়ানটা কি করে প্রুভ করছে তুমি দেখো। দেখো এই যখন সেই কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট, কসিয়াস স্টেটমেন্ট আমি যেমন করে প্রুভ করেছিলাম না বাই মেথড অফ কন্ট্রাডিকশন, এখানেও কিন্তু সেই কাজটা কি করবো আর কি। তাহলে আমি এটা অনেক রকম ভাবে প্রুভ করা যায়, আমি একটা তোমায় দেখাচ্ছি আর কি। ধরো জাস্ট তুমি একটা হাই টেম্পারেচার হিট রিজার্ভার নাও, HTR, যার টেম্পারেচার হচ্ছে T2। একটা লো টেম্পারেচার রিজার্ভার নাও, LTR, লো টেম্পারেচার হিট রিজার্ভার যার টেম্পারেচার T1, যেখানে T2টা গ্রেটার দ্যান T1। আমি এইখানে একটা ইঞ্জিন ধরো নিচ্ছি E1, ধরো একটা ইঞ্জিন নিলাম E1। যে ইঞ্জিনটা কি করছে, ধরে নাও এইখান থেকে Q2 অ্যামাউন্টে হিট নিল, এখানে Q1 অ্যামাউন্টে হিট ছাড়লো, মাঝে কিছুটা ওয়ার্ক করে ফেললো, W ধরে নাও সেটা Q2 মাইনাস Q1। এটা একটা নর্মাল একটা ইঞ্জিন। আচ্ছা এখানে একটা ইঞ্জিন না তোমার E2। আচ্ছা আমি কি করছি, আমার একটা ইন্টেনশন আছে, হ্যাঁ, মানে ইন্টেনশনটা আমি পরে বলছি। ধরো এখানে সে Q1 হিটই ছাড়লো, এখান থেকে হিটটাকে নিল অন্য কিছু একটা পরিমাণ, মাঝে যে ওয়ার্কটা করলো সেটা ছাড়লে অন্য একটা কিছু পরিমাণ, এইটা। ঠিক আছে, তার মানে পরিষ্কার যে সেট আপটাকে বলি, যার কথায় লিখছি না, তাহলে এক্ষেত্রে এফিসিয়েন্সি ফর ইঞ্জিন ওয়ান এটা কি হবে?
এটা হচ্ছে তোমার সার্টেনলি ডব্লিউ ডিভাইডেড বাই কিউ টু, অর্থাৎ কিউ টু মাইনাস কিউ ওয়ান বাই কিউ টু। এটা হচ্ছে তোমার ইঞ্জিন ওয়ানের এফিসিয়েন্সি এটা, বা তুমি লিখতে পারো ওয়ান মাইনাস কিউ ওয়ান বাই কিউ টু, এটা ইঞ্জিন ওয়ানের এফিসিয়েন্সি। আচ্ছা ইঞ্জিন টু যেটা তার এফিসিয়েন্সিটা কি হবে, ডব্লিউ প্রাইম বাই কিউ টু প্রাইম হচ্ছে এখানে, এটা কত হবে তাহলে কিউ টু প্রাইম মাইনাস কিউ ওয়ান বাই কিউ টু প্রাইম, তোমার এটা হয়ে গেছে ওয়ান মাইনাস কিউ ওয়ান বাই কিউ টু প্রাইম এটা। আচ্ছা আমি ধরে নাও যে লেট let us assume that eta e1 টা is greater than eta e2, মানে দুটোই রিভার্সিবল ইঞ্জিন। মানে এখানে ধরো আমি বললাম যে e1 and e2 are two reversible engines connected to same pair of heat reservoirs at temperature T2 and T1, T2 greater than T1 respectively। এখানে দুটোই রিভার্সিবল ইঞ্জিন তুমি ধরেছো, এইভাবে কানেক্টেড হয়েছে। তাহলে ইঞ্জিন ওয়ানের এফিসিয়েন্সিটা এইটা, ইঞ্জিন টু এর এফিসিয়েন্সিটা আমি অ্যাজিউম করে নিচ্ছি যে E1 ইজ মোর এফিসিয়েন্ট দ্যান E2, আমি এটা অ্যাজিউম করে নিলাম। এবারে এই অ্যাজাম্পশনটা ঠিক না ভুল সেটা আমি পরে দেখব এটা। তাহলে ইটা E1 যদি গ্রেটার দ্যান ইটা E2 হয়, তার মানে দেখো এখানে ওয়ান মাইনাস কিউ ওয়ান বাই কিউ টুটা এটা গ্রেটার দ্যান ওয়ান মাইনাস কিউ ওয়ান বাই কিউ টু প্রাইম হলো। এটা আচ্ছা এবার এখানে খেয়াল করে দেখো ওয়ান ওয়ান কেটে চলে গেল, হ্যাঁ ওয়ান ওয়ান বাদ চলে গেল, তাহলে মাইনাস থেকে যখন তুমি হটাবে তখন কি হবে, এটা কিউ ওয়ান বাই কিউ টুটা এটা লেস দ্যান কিউ ওয়ান বাই কিউ টু প্রাইমটা হবে। তাহলে এখান থেকে দেখো কি হয়ে যাচ্ছে না, কিউ টু প্রাইমটা ইজ অ্যাকচুয়ালি লেস দ্যান কিউ টু হয়ে যাচ্ছে। মানে এখান থেকে এই যে ওয়ান ওয়ান বাদ গেল, এবারে মাইনাস অফ কিউ ওয়ান বাই কিউ টু যদি গ্রেটার দ্যান মাইনাস অফ কিউ ওয়ান বাই কিউ টু প্রাইম হবে, মাইনাস গুলো সরালে গ্রেটার দ্যানটাকে লেস দ্যান হয়ে যাবে এইটা। এবারে কিউ ওয়ান কিউ টু বাদ চলে গেলে কিউ টু প্রাইমটা এখানে চলে গেল, কিউ টুটা এখানে চলে গেল, কিউ টু প্রাইম ইজ লেস দ্যান কিউ টু, এইটা আমি এখান থেকে পেয়েছি। মানে যেটা কথা হচ্ছে যে যেভাবে সেট আপটাকে নেওয়া হয়েছে, যদি তোমার সিঙ্কে একই হিট ছাড়ে তাহলে E1 যদি মোর এফিসিয়েন্ট হয় তাহলে এখান থেকে হিটটা নেবে বেসিক্যালি কম, আর এখান থেকে কিন্তু হিটটা থেকে বেশি নিতে হবে, সেটা তুমি এখান থেকে দেখতে পাবে। আচ্ছা এবার আমি কি করছি দেখো, আমি কি করছি না, রিভার্সেবল ইঞ্জিন তুমি চাইলে তাকে তুমি উল্টো ডিরেকশনে কাজ করাতে পারো। যে কোনো রিভার্সেবল ইঞ্জিন না উল্টো ডিরেকশনে কাজ করতে পারে। তুমি এটা এটা হচ্ছে যখন তুমি রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক বা ইত্যাদি ক্যালকুলেট করো, রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে সাইক্লিক ওয়ার্কটা তোমার জিরো হয়। তো মানে ধরো তুমি এক্সপানশন করলে আবার কম্প্রেশন করলে, মানে যে দিক দিয়ে গেলে এক্স্যাক্টলি সেই দিক দিয়ে যদি ফিরে আসো তাহলে কিন্তু তোমার একদম ইকুয়াল অ্যামাউন্টের হিট বা ওয়ার্কের চেঞ্জটা হয়। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই দেখো, এই ছবিটা আঁকলে তুমি বুঝতে পারবে। ধরো এইটা হাই টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচার T2, এটা লো টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচার T1। আর এইখানে যে ইঞ্জিনটা ছিল এই ইঞ্জিনটা যেমন আছে তুমি সেটাই রেখে দাও। ধরো এখান থেকে যে কিউ টু অ্যামাউন্টে হিট নিয়েছে, এখানে কিউ ওয়ান অ্যামাউন্টে হিট ছেড়েছে, মাঝ ভরে ওয়ার্ক দিয়েছে ডব্লিউটা, যেটা বেসিক্যালি কিউ টু মাইনাস কিউ ওয়ান, এটা অ্যাজ ইট ইজ আছে। আচ্ছা এবার এইখানে যে ইঞ্জিনটা ছিল না, এই ইঞ্জিনটাকে তুমি একটা হিট পাম্পের মতো করে বিহেভ করাও। কি করে না, জাস্ট অপোজিট ডিরেকশনে কাজ করা। আচ্ছা অপোজিট ডিরেকশনে কাজ করাচ্ছি মানে ব্যাপারটা কিরকম, যে এখানে দেখো কিউ ওয়ান হিট এখানে ঢুকেছিল, তার বদলে এখানে কিউ ওয়ান হিট এখান থেকে বেরোলো, এখান থেকে কিউ টু হিট বেরিয়েছিল, এখানে তার বদলে কিউ টু প্রাইম অ্যামাউন্টের হিট বেরিয়েছিল, এখানে কিউ টু প্রাইম অ্যামাউন্টের হিট হচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছে যাচ্ছে। আচ্ছা ওয়ার্ক তুমি পেয়েছিলে আগে, এখন ওয়ার্ক তুমি দিচ্ছ সেটা কত, কিউ টু প্রাইম মাইনাস কিউ ওয়ান। মানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, যেহেতু ইঞ্জিনটা রিভার্সেবল, রিভার্সেবল ইঞ্জিনকে উল্টে দেওয়া যায়। উল্টে দেওয়া মানে হচ্ছে যে সেটা তাহলে একটা রিভার্সেবল হিট পাম্পের মতো বিহেভ করে। এক্ষেত্রে কিউ টু প্রাইম অ্যামাউন্টে হিট দেওয়া হলো,
সিঙ্কে Q1 হিট ছেড়ে দেওয়া হলো, আর ডিফারেন্স অ্যামাউন্ট অফ ওয়ার্ক হিসেবে তুমি পেলে। আর এই রিভার্সিবল ইঞ্জিনকে উল্টে দিয়ে যখন হিট পাম্প বা রেফ্রিজারেটরের মতো তুমি কাজ করাবে, এক্ষেত্রে যতখানি ওয়ার্ক তুমি পেয়েছিলে ঠিক ততটা অ্যামাউন্টের ওয়ার্ক দাও, তাহলে কি হবে, সিঙ্ক থেকে Q1 অ্যামাউন্টের হিট বেরিয়ে সোর্সে Q2 প্রাইম অ্যামাউন্টের হিট জাস্ট চলে যেতে পারবে। এটা ঠিক আছে, বোঝা গেল? বুঝছে? এটা তার মানে আমি কি করলাম এখানে, এই ইঞ্জিনটাকে একটা রিভার্স ডিরেকশনে কাজ করালাম। আচ্ছা, এবারে দেখো এই যে U1 আর HP2, এই যে কাপল বিহেভস অ্যাজ এ হিট পাম্প। কেন না, অ্যাজ Q2টা গ্রেটার দেন, এক মিনিট, এক মিনিট দাঁড়াও, সরি, মানে বিহেভস অ্যাজ এ হিট পাম্প না, বিহেভস অ্যাজ এ ইঞ্জিন, বিহেভস অ্যাজ অ্যান ইঞ্জিন। কেন ইঞ্জিন, অ্যাজ Q2টা গ্রেটার দেন Q2 প্রাইম। তুমি খেয়াল করে দেখো, হিট পাম্প হলে কি হবে, ওভারঅল একটা হিট হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছাবে, আর ইঞ্জিন হলে কি হবে, ওভারঅল একটা হিট কিন্তু হাই টেম্পারেচার রিজার্ভার থেকে বেরিয়ে আসবে। তুমি দেখো এখান থেকে অলরেডি করে গেছো কি, Q2টা গ্রেটার দেন Q2 প্রাইম, তার মানে Q2টা বেরোচ্ছে আর Q2 প্রাইমটা ঢুকছে, তাহলে ওভারঅল কি হলো, কিছুটা বেরোচ্ছে। সেখানে ইঞ্জিন হিট পাম্প কাপল বিহেভস অ্যাজ অ্যান ইঞ্জিন অ্যাজ Q2টা গ্রেটার দেন Q2 প্রাইম। আর এবারে এই কাপলটা কি করছে, দিস কাপল টেক্স Q2 minus Q2 prime amount of heat from high temperature reservoir, কারণ Q2 বেরোচ্ছে, Q2 প্রাইম ঢুকে গেল, তার মানে সেই কাপেলটা অ্যাজ এ হোল কি করছে, কাপেল টেক্স Q2 minus Q2 প্রাইম amount of heat from high temperature reservoir, work produced, সেটা কতটা হচ্ছে না, সেটা হচ্ছে W minus W প্রাইম, কারণ এইখানে ওয়ার্কটা প্রডিউসড হলে এখানে ওয়ার্কটা আমাকে দিতে হচ্ছে, তাহলে W minus W প্রাইম সেটা কত হবে, সেটা হয়ে যাচ্ছে দেখো, এই যে নেট ওয়ার্ক যেটা প্রডিউসড হচ্ছে সেটা হচ্ছে Q2 মাইনাস Q1, এটা মাইনাস Q2 প্রাইম মাইনাস Q1। এই যে দেখো এখানে এই ওয়ার্কটা তুমি পেয়েছো, এই ওয়ার্কটা তুমি দিয়েছো, তাহলে পেয়েছো Q2 মাইনাস Q1, দিয়েছো কত, Q2 প্রাইম মাইনাস Q1। তাহলে এখানে কেটে কুটে গেল, কেটে কুটে কি পড়ে এলো, Q2 মাইনাস Q2 প্রাইম এইটা, আর হিট রিলিজ টু লো টেম্পারেচার রিজার্ভার, সেটা কতটা না, Q1 মাইনাস Q1 ইকুয়াল টু তোমার 0। তার মানে কি হলো দেখো, এই যে ইঞ্জিন হিট পাম্প, এই যে কাপলটা, সেটা সার্টেনলি একটা সাইক্লিক প্রসেসে কাজ করছে, যে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে Q2 মাইনাস Q2 প্রাইম অ্যামাউন্টের হিট নিল, ওয়ার্ক প্রডিউস করে দিলে এক্স্যাক্টলি ততটা, লো টেম্পারেচার রিজার্ভার সে কোনো হিট ছাড়লো না। তার মানে কি হলো, তার মানে এটা দাঁড়াচ্ছে যে উই হ্যাভ কনস্ট্রাক্টেড এ মেকানিক্যাল ডিভাইস which operates in a cycle and which has its only effect to take a non-zero amount of heat from high temperature reservoir and transform this heat completely into work, মানে no heat is released to low temperature reservoir. হ্যাঁ, this violates
কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট কি বলে, এটা তো সম্ভব নয় যে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে হিট নিয়ে পুরোটাই কি ওয়ার্কে কনভার্ট করে ফেললো, সিঙ্কে কিছু ছাড়লো না, এটা সম্ভব নয়। কিন্তু দেখো তুমি এই যে ইউ1 এবং এইচপি2 এই যে কাপেলটা তুমি কনসিডার করেছো, সেটা একটা মেকানিক্যাল ডিভাইস উইচ অপারেশনের সাইকেল, যে কি করেছে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে কিউ2 মাইনাস কিউ2 প্রাইম অ্যামাউন্টে হিট নিয়েছে, পুরোটাই ওয়ার্কে কনভার্ট করে ফেলেছে, লো টেম্পারেচার রিজার্ভারে কিছু ছাড়ছে না, দ্যাটস ভায়োলেট কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তার মানে তুমি যে টাইপের কনস্ট্রাকশনটাকে করেছো তাতে তুমি দেখতে পাচ্ছ কি কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টটা ভায়োলেটেড হয়েছে। তার মানে দেখো এই যে তুমি অ্যাজিউম করে নিয়েছিলে না যে একজনের এফিসিয়েন্সি বেশি দেন দ্য আদার ওয়ান, এইখান থেকে অ্যাকচুয়ালি প্রবলেমটা অ্যারাইজ করছে। তার মানে কি হচ্ছে, এটা ইম্পর্টেন্ট যে যে তাহলে হেন্স আওয়ার আর্লিয়ার assumption was wrong, হ্যাঁ, hence our earlier assumption was wrong। এখানে কি হবে, therefore eta e1 equal to eta e2 or, মানে তুমি দেখো এটা এই যে ইটা ইউয়ানটা গ্রেটার দ্যান ইটা ই2 হলো না, এবারে এইটা যদি না হয় তাহলে উল্টোটা কি হতে পারে, সমান হতে পারে বা লেস দ্যান হতে পারে। লেস দ্যান হলে এক্স্যাক্টলি এক সমস্যা, মানে গ্রেটার দ্যান মানে এক, মানে এখানে তো ইউয়ান ই2 কোনো স্পেশালিটি নেই, একজন বেশি একজন কম। তাহলে এই ইউয়ানটা বেশি দ্যান ই2 করলে যে ধরনের প্রবলেম, ই2টা বেশি দ্যান ইউয়ান করলে একই রকমের প্রবলেম হবে। তার মানে একমাত্র বাঁচার রাস্তা হচ্ছে দুটো সমান হয়ে যাবে। তাহলে ইন আওয়ার আর্লিয়ার অ্যাজাম্পশন ওয়াজ রং, দেয়ারফোর কি হবে না ইটা ই1 মাস্ট বি ইকুয়াল টু ইটা ই2 অল কি বলতে পারো all reversible engines are equally efficient। তোমার কি হলো, থিওরেম 1টা তোমার প্রুভ হয়ে গেল, থিওরেম 1টা তোমার প্রুভ হয়ে গেল। দেখো তাহলে এইটা ভালো করে বুঝে দেখো কারো কোথাও কিছু সমস্যা হয়েছে কিনা, এটা বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে, তাহলে বলো। হ্যাঁ বলো। এই তো ইঞ্জিন হিট পাম্প হিসেবে বিহেভ করলে কি হবে, হিট পাম্প হিসেবে বিহেভ করলে ওভারঅল কিছুটা হিট তো হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছাবে, তাই না? আর ইঞ্জিন হিসেবে বিহেভ করলে কি হবে, কিছুটা হিট হচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে বেরোবে, তাই তো? বুঝতে পেরেছো, মানে ইঞ্জিন হিসেবে যে তাহলে এবারে দেখো, তাহলে এখান থেকে কিউ2 বেরোচ্ছে আর কিউ2 প্রাইম ঢুকছে, তাহলে এবারে কিউ2 আর কিউ2 প্রাইমের মধ্যে কে বড় না, দেখো এখানে আমি অলরেডি করেছি কিউ2টা বড়, তাহলে বেরোচ্ছে বেশি ঢুকছে কম, তাহলে ওভারঅল বেরোচ্ছে, ওভারঅল বেরোচ্ছে মানে ওটা একটা এফেক্টিভ ইঞ্জিনের মতো বিহেভ করবে, ঠিক আছে? এইটা এফেক্টিভ ইঞ্জিন, ঠিক আছে? আচ্ছা, বাকিরা বলো, সবাই বুঝতে পেরেছো ঠিক করে? ঠিক আছে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এইখানে দেখো মানে এটা তুমি অনেক রকম করে এটাকে দেখাতে পারো, মানে আমি মানে এটা এটা আসলে খুব ক্যাজুয়ালি করলে কিন্তু তুমি দাঁড় করাতে পারবে না। এখানে আমার মাথার মধ্যে কি আছে যে আমি দিনের শেষে আমি মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে জিনিসটাকে প্রুভ করবো, আমি মাথায় রেখেছি। সেই জন্য আমি কি করেছি দেখো, শুরুতেই যখন কনস্ট্রাকশনটাকে করেছি যে লো টেম্পারেচার রিজার্ভারে যেন একই অ্যামাউন্টের হিট পৌঁছায়, সেটাকে আমি করেছি যাতে করে যখন তুমি ইটুটাকে উল্টে দেবে, যতখানি হিট সিঙ্কে পৌঁছাচ্ছিল ততখানি হিটই বেরিয়ে যাবে, অর্থাৎ তুমি আলটিমেটলি কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টে যে ফলস হবে সেটাকে তুমি অ্যাকচুয়ালি দেখাবে, এরকম একটা ইন্টেনশন তোমার মাথার মধ্যে আছে। আছে বলেই ইনিশিয়াল কনস্ট্রাকশনের সময় এখানে কিউ1 হিট ঢুকেছে, এখানেও কিউ1 হিট ঢুকেছে বলেছি, যাতে করে এই ইটুটাকে উল্টে গেলে এখানে ইউ1 এর ক্ষেত্রে কিউ1 হিট ঢুকেছে কিন্তু হিট পাম্পের ক্ষেত্রে কিউ1 হিটই বেরিয়েছে, যাতে করে তোমার আলটিমেটলি সিঙ্কে কোনো হিট ঢুকছে না, যাতে করে আমার কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টটা ফলস আমি সহজে দেখাতে পারি। এইটা কেউ যদি মনে করে যে না সে ক্রসিয়ার স্টেটমেন্টটা ফলস, সেটা সে আলটিমেটলি দেখাবে, তখন সে কিরকম ভাবে এগোবে বলো তো? না এইখানে যতখানি ওয়ার্ক সে পেয়েছে এখানে ঠিক এক্স্যাক্টলি ততখানি অ্যামাউন্টের ওয়ার্ক সে দেবে, যাতে করে নেট ওয়ার্ক কিছু আমি দিচ্ছি না, তবুও কিছুটা হিট লো টেম্পারেচার রিজার্ভার থেকে হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছে গেছে সেটাকে দেখাতে পারবে।
ঠিক আছে, সেখান থেকে সে বলবে ক্রসিয়ার স্টেটমেন্টটা ভায়োলেটেড হচ্ছে। তাহলে একদম তুমি মাথায় রাখবে যে মানে এটা আমার একটা ইন্টেনশন আছে, যে কি উদ্দেশ্যে আমি এই কাজটাকে করছি সেটা আমার আগে থেকে মাথার মধ্যে ছকা আছে, সেই জন্য আমি এখানে এই রকম ভাবে স্পেসিফিক মানে পার্টিকুলার কনস্ট্রাকশনটাকে করছি। তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তুমি এইরকম ভাবে করবে যে আলটিমেটলি যেমন এখানে দেখালে না কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টটা ভায়োলেটেড হচ্ছে, তুমি দেখাতে চাও যে ক্লসিয়াস স্টেটমেন্টটা ভায়োলেটেড হচ্ছে, তাহলে তুমি কেমন করে সেটআপটাকে নেবে এবং কেমন করে দেখাবে। আমি ওই বললাম যে এক্ষেত্রে যতখানি ওয়ার্ক তুমি পেয়েছো এখানে এক্স্যাক্টলি ততখানি ওয়ার্ক তুমি দেবে, তারপরে বাকিগুলোকে অ্যাডজাস্ট করবে, সেই মতো করে করবে, তুমি দেখবে এটা করতে পারবে। কোনো অসুবিধা হলে মানে চেষ্টা করো, না পারলে বলবে, আমি সেটা তোমায় পরের দিন করে দেবো। আর সেকেন্ডলি যেটা, যে যেহেতু তুমি আলটিমেট ইন্টেনশন হচ্ছে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টটা ভায়োলেটেড হচ্ছে সেটাকে দেখানো, তাহলে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টটা ভায়োলেটেড হচ্ছে দেখাতে গেলে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট ইজ অল অ্যাবাউট একটা ইঞ্জিন, তাহলে ওভারঅল জিনিসটা একটা ইঞ্জিনের মতো বিহেভ করে। তো ওভারঅলটা একটা ইঞ্জিনের মতো বিহেভ করতে গেলে যার এফিসিয়েন্সি কম তাকে তুমি উল্টাও। দেখো এখানে আমি ই1টাকে ঠিক রেখে ই2টাকে উল্টেছি, আমি তো উল্টোটাও করতে পারতাম, ই2টাকে ফিক্স থেকে ই1টাকে উল্টাতে পারতাম, তো না আমি উল্টাইনি। তার কারণটা হচ্ছে যে আলটিমেটলি ওটাকে একটা এফেক্টিভ ইঞ্জিনের মতো বিহেভ করাতে হবে, তবে কেলভিন প্লাস স্টেটমেন্টটা ভায়োলেটেড হচ্ছে আমি তবে দেখাতে পারবো। সেই জন্য যার এফিসিয়েন্সিটা কম তাকে আমি উল্টেছি। তাহলে এগুলো কিন্তু এর মধ্যে প্রচন্ড আন্ডারস্ট্যান্ডিং আছে, মানে আন্দাজে যদি তুমি করো তুমি কিন্তু আলটিমেটলি দাঁড় করাতে পারবে না। হ্যাঁ, তোমাকে একদম প্রপারলি করতে হবে, ঠিক আছে, প্রপারলি বুঝলেই তুমি এটাকে করতে পারবে। ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি? Yes, sir. আচ্ছা, আচ্ছা, এক মিনিট। আচ্ছা, আমি সরি, এক সেকেন্ড। কিছু জিনিস আমি মুছতে চাইছিলাম, এই যে দাঁড়া এক মিনিট। এক সেকেন্ড। একটুখানি দাঁড়া, তাহলে আমি যেটা হবে যে আমি এইটাকেই একটুখানি মুছে একটু এডিট করে আমি থিওরেম টু যেটা হয় থিওরেম টু প্রমাণটা দেখিয়ে দিতে পারবো। আচ্ছা চলো, আমি দেখো, আচ্ছা দেখো, আমি ওই আগেরটাকেই না একটুখানি মানে সামান্য জিনিস চেঞ্জ করলে যেহেতু হয়ে যাবে, আমি আর পুরো জিনিসটাকে লিখছি না, আমার অনেকটা সময় আমি বাঁচাতে পারবো। সেটা হচ্ছে যে থিওরেম টু তে এবারে চলে আসে। দেখো একটু ভালো করে ফলো করো, থিওরেম টু কি বলছে না, ইফ ইঞ্জিনস আর কানেক্টেড টু সেম পেয়ার অফ হিট রিজার্ভার দেন irreversible engines are less efficient than the reversible one.
তাহলে কি হচ্ছে, থিওরেম 2 বলছে ইঞ্জিনস আর কানেক্টেড টু সেম পেয়ার অফ হিট রিজার্ভার, দেন ইরিভার্সিবল ইঞ্জিনস আর লেস এফিশিয়েন্ট দেন দ্য রিভার্সিবল ওয়ান। তো আমি কি করছি সেটাকে বোঝার জন্য, তাহলে আমি প্রথমে এইখানে যে দুটো ইঞ্জিনের কথা বলছি, একজন রিভার্সিবল ইঞ্জিন, একজন ইরিভার্সিবল ইঞ্জিন। ধরে নাও একটা রিভার্সিবল ইঞ্জিনটাকে জাস্ট আমি নর্মালি লেটসে মানে রিভার্সিবল ইরিভার্সিবল আর আর আই এইরকম ভাবে তুমি লিখতে পারো। ধরে নাও এইটা হচ্ছে ইরিভার্সিবল ইঞ্জিন, ধরে নাও এটা হচ্ছে রিভার্সিবল ইঞ্জিন। হ্যাঁ, এইটা এটা আসলে ওই তোমার দিচ্ছি, মানে একটাকে আর দিয়ে নাম দিচ্ছে, একটাকে তোমার আই দিয়ে নাম দিচ্ছে। আমি বললাম যে লেট অ্যান ইরিভার্সিবল ইঞ্জিন আই and a reversible engine are connected to same pair of heat reservoirs at temperature T2 and T1 respectively, যেখানে T2 টা greater than T1। তাহলে হাই টেম্পারেচার রিজার্ভার T2, লো টেম্পারেচার রিজার্ভার T1, সেখানে তুমি একটা ইরিভার্সিবল ইঞ্জিন কানেক্ট করেছো, যে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে Q2 হিট নিল, লো টেম্পারেচার রিজার্ভার Q1 অ্যামাউন্টে হিট ছেড়ে দিল, মাঝে ওয়ার্ক করলো Q2 মাইনাস Q1। আর এখানে যে রিভার্সিবল ইঞ্জিনটাকে নিয়েছো, সে বেসিক্যালি Q2 প্রাইম অ্যামাউন্টে হিট নিচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে, লো টেম্পারেচার রিজার্ভার Q1 অ্যামাউন্টে হিট ছেড়ে দিচ্ছে, ওয়ার্ক যেটা করছে সেটা হচ্ছে W প্রাইম ইকুয়াল টু Q2 প্রাইম মাইনাস Q1। তার মানে এখানে কি বলা হচ্ছে যে ইরিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সিটা W ডিভাইডেড বাই Q2, অর্থাৎ Q2 মাইনাস Q1 বাই Q2, অর্থাৎ 1 মাইনাস Q1 বাই Q2 এটা। আর যেটা রিভার্সিবল ইঞ্জিন তার এফিসিয়েন্সিটা W প্রাইম বাই Q2 প্রাইম বা Q2 প্রাইম মাইনাস Q1 বাই Q2 প্রাইম আর 1 মাইনাস Q1 বাই Q2 প্রাইম। এবারে দেখো এখানে, এবারে এক মিনিট, দেখো আচ্ছা এবারে আমি ধরছি কি, let us assume that ইটা আইটা গ্রেটার দেন ইটা আর, মানে এমনিতে কি হবে, ইরিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সি তো রিভার্সিবল থেকে কম হবে, থিওরেম তো তাই বলছে। আমি উল্টোটাকে ধরলাম, এই মেথড অফ কন্ট্রাডিকশনে তুমি ব্যাপারটাকে প্রুভ করবে। আমি ধরে নিচ্ছি লেট ইটা মানে ইরিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সি ইটা আইটা গ্রেটার দেন ইটা আর। তা যদি হয় তাহলে কি হবে, 1 মাইনাস Q1 বাই Q2 টা গ্রেটার দেন 1 মাইনাস Q1 বাই Q2 প্রাইম হবে। তাহলে এই একই লজিকে Q2 প্রাইমটা লেস দেন Q2 হলো, এটা হলো মানে একদম একই রকম করে। আচ্ছা এবার আমি কি করলাম, যে রিভার্সিবল ইঞ্জিন সবসময় উল্টানো যায়, ইরিভার্সিবল ইঞ্জিন কিন্তু উল্টানো যায় না। রিভার্সিবল ইঞ্জিনকে জাস্ট এইরকম ভাবে তুমি উল্টে দিতে পারো। রিভার্সিবল ইঞ্জিনকে আমি এই জন্য ডান দিকে রিভার্সিবল ইঞ্জিনটাকে রেখে দিলাম, সেটাকে আমি উল্টে দিলাম। উল্টে দিলে কি হচ্ছে, এইখানে যেমন ইরিভার্সিবল ইঞ্জিন আই যেমন আছে আছে, এইখানে যে হিট পাম্পটা, এই হিট পাম্পটাকে আমি HP2 এইরকম ভাবেই ধরো লিখছি, যাতে আমাকে না পাল্টাতে হয়। তাহলে তাহলে কি করা হচ্ছে, যে এক্ষেত্রে এই রিভার্সিবল যে ইঞ্জিনটা ছিল, যে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে Q2 প্রাইম অ্যামাউন্টে হিট নিচ্ছিল, লো টেম্পারেচার রিজার্ভারে Q1 অ্যামাউন্টে হিট ছাড়ছিল, মাঝে ডিফারেন্সটা ওয়ার্ক হিসেবে তুমি পাচ্ছিলে। এক্ষেত্রে উল্টে দেওয়া মানে হচ্ছে ওই এক্স্যাক্টলি এখানে যতটা ওয়ার্ক পাচ্ছিলাম, এখানে ততখানি ওয়ার্ক আমি দিলাম, যাতে করে লো টেম্পারেচার রিজার্ভার থেকে Q1 অ্যামাউন্টের হিট সে হাই টেম্পারেচার মানে হিট নিয়ে Q2 প্রাইম অ্যামাউন্টের হিট সে হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছে দিচ্ছে। আচ্ছা এবারে দেখো এই যে এক্ষেত্রে এই ইরিভার্সিবল ইঞ্জিন আই এবং হিট পাম্প এই কাপেলটা বিহেভস অ্যাজ অ্যান এফেক্টিভ ইঞ্জিন। কেন এফেক্টিভ ইঞ্জিন, ওই একই লজিক, যেহেতু Q2 টা গ্রেটার দেন Q2 প্রাইম, তার মানে আলটিমেটলি হাই টেম্পারেচার রিজার্ভার থেকে বেশি হিট নেওয়া হচ্ছে, ওখানে পৌঁছে যাচ্ছে কম হিট, তাহলে নেট একটা হিট হাই টেম্পারেচার রিজার্ভার থেকে নেওয়া হচ্ছে বলে এটা একটা এফেক্টিভ ইঞ্জিনের মতো বিহেভ করছে। ঠিক আছে, আচ্ছা এই যে কাপেলটা কি করছে দেখো, টেক্স ওই একই লজিক, Q2 মাইনাস Q2 প্রাইম অ্যামাউন্ট অফ হিট ফ্রম হাই টেম্পারেচার রিজার্ভার, ওয়ার্ক প্রডিউস হচ্ছে W মাইনাস W প্রাইম, যেটা বেসিক্যালি Q2 মাইনাস Q2 প্রাইম হলো, আর হিট রিলিজ টু লো টেম্পারেচার রিজার্ভার, সেটা হচ্ছে তোমার 0 হচ্ছে। So we have constructed mechanical device which operates in a cycle and which has its only effect to take a non-zero amount of heat from high temperature reservoir and transform the heat completely into work. No heat is released to low temperature reservoir. This is why Kelvin Planck statement of second law of thermodynamics. Hence our earlier assumption was wrong. তার মানে কি হচ্ছে, আমাদের earlier assumption wrong,
মিনিট। আমাদের আর্লিয়ার অ্যাজাম্পশনটা রং হলো তো, রং। তার মানে কি হবে তাহলে? তাহলে দেখো তুমি ধরেছিলে কি ইটা ওয়ানটা গ্রেটার দেন ইটা আর, তাহলে দেন কি হবে? তাহলে দেন তুমি বলতে পারো ইটা আইটা মাস্ট বি লেস ইকুয়াল টু ইটা। আচ্ছা, এবার ইটা আই যদি এমন হতো ইটা আই ইকুয়াল টু ইটা আর, দেন আই মাস্ট অলসো বি or must be এটা must be a reversible engine from theorem 1। দেখো থিওরেম 1 এ অল রিভার্সেবল ইঞ্জিন তো ইকুয়ালি এফিসিয়েন্ট, তার মানে যদি কোনো একটা ইঞ্জিনের এফিসিয়েন্সিটা রিভার্সেবল ইঞ্জিনের সঙ্গে সমান হয়ে গেছে, তাহলে সেটা হয়ে যাবে অবশ্যই একটা রিভার্সেবল ইঞ্জিন। ঠিক আছে, তাহলে ইফ ইটা আই ইকুয়াল টু ইটা, দেন আই মাস্ট বি এ রিভার্সেবল ইঞ্জিন ফ্রম থিওরেম 1। তাহলে দেয়ারফর একমাত্র পসিবিলিটিটা কি, ইটা আইটা লেস দেন ইটা আর হবে। তার মানে irreversible engine must be less efficient than the reversible one. Irreversible engine must be less efficient than the reversible one. ঠিক আছে, তারপর তোমার থিওরেম 2টা প্রুভড হয়ে গেল। মানে প্রুফগুলোর লজিকগুলো বেসিক্যালি একই রকম, এগুলো সব মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে তোমাকে প্রুভ করতে হচ্ছে। তাহলে তুমি ওই যেটা বলছি না, যে যেটা তোমাকে দেখাতে হবে তার উল্টো একটা কিছু তুমি ধরে নাও, ধরে নিয়ে দিনের শেষে দেখো যে এটা কোনো একটা ইম্পর্টেন্ট থিওরেম বা ইম্পর্টেন্ট ল ভায়োলেট করে গেছে। যখন আমরা সেই কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট, কসিয়াস স্টেটমেন্টের ইকুইভ্যালেন্স দেখিয়েছিলাম, সেখানেও একই লজিক ফলো করেছিলাম। এখানে অল রিভার্সেবল ইঞ্জিন আর ইকুয়ালি এফিসিয়েন্ট, সেক্ষেত্রেও এক লজিক ব্যবহার করা হচ্ছে। আর যখন তোমার ইরিভার্সেবল ইঞ্জিন আর লেস এফিসিয়েন্ট দ্য রিভার্সেবল ওয়ান বলছে, সেখানে তোমার একই লজিক ব্যবহার করা হচ্ছে। দেখো এই টাইপের প্রুফ গুলো করতে পারছো, করতে কোনো অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছো তো? ঠিক আছে, স্যার ঠিক আছে, বোঝা যাচ্ছে। হয়ে যাচ্ছে তো? আচ্ছা, তো দেখো তাহলে আমি একটা, তাহলে জেনারেল এক্সপ্রেশনটা কি হচ্ছে, তুমি যেটা দেখতে পাচ্ছ একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, মানে সাম জেনারেল কমেন্ট আর কি। জেনারেল কমেন্ট, যদি তুমি রিভার্সেবল ইঞ্জিন করো, তার এফিসিয়েন্সিটা 1 মাইনাস T1/T2 লিখতে পারছো। আর যদি ইরিভার্সেবল ইঞ্জিন করো, তাহলে তার এফিসিয়েন্সিটা লেস দ্যান ইটা রিভার্সেবল, মানে হচ্ছে irreversible efficiency less than 1 minus T1/T2. So hence you can write ইটাটা অ্যাজ এ হোল তুমি লিখতে পারো 1 মাইনাস T1/T2, যেখানটা ইকুয়াল টু সাইনটা রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে আর লেস দ্যান সাইনটা তোমার ইরিভার্সেবল ইঞ্জিনের ক্ষেত্রে। সেক্ষেত্রে ইকুয়াল টু সাইন is for reversible engine আর less than sign is for irreversible engine। তাহলে ইকুয়াল টু সাইন ইজ ফর রিভার্সেবল ইঞ্জিন আর লেস দ্যান সাইন ইজ ফর ইরিভার্সেবল ইঞ্জিন। এটা তাহলে ওভারঅল ইটাটা তুমি লেস ইকুয়াল টু 1 মাইনাস T1/T2 এরকম ভাবে তুমি লিখতে পারছো। আচ্ছা, এবারে এখান থেকে কিন্তু খেয়াল করে দেখো যে যদি এমন হয় যে ইফ ইটা ইকুয়াল টু 1, দেন কি হতে হবে? দেন T1টাকে 0 কেলভিন হতে হবে
অর T2টাকে টেন্ডস টু ইনফিনিটি হতে হবে। দেখো এইখানে এফিসিয়েন্সিটা যদি তোমার 1 হতে হয় তাহলে কি হতে হবে, আইদার T1টা 0 হতে হবে, নাহলে T2টাকে ইনফিনিটি হতে হবে। অর্থাৎ সিঙ্কের টেম্পারেচার 0 কেলভিন হতে হবে অথবা সোর্সের টেম্পারেচার ইনফিনিটি হতে হবে। এইটা বোথ আর অ্যাবসার্ড, দুজনই সম্ভব নয়। মানে 0 কেলভিন অ্যাটেন্ড করা যায় না, আর টেম্পারেচার ইনফিনিটি তার সিম্পলি কোনো মানে নেই, বোথ আর অ্যাবসার্ড। এইখান থেকে ইমপ্লাই করছে যে এফিসিয়েন্সি ক্যানট বি ইকুয়াল টু 0। এফিসিয়েন্সিটা তো কোন রকম ভাবে মানে সরি ক্যানট বি ইকুয়াল টু 1, সরি 0 বলছি, ক্যানট বি ইকুয়াল টু 1। তাহলে এফিসিয়েন্সি যে 1 হতে পারে না সেটা তাকে এখান থেকে তুমি পেয়ে যেতে পারতো, ইকুয়াল টু 1। মানে তুমি যখন বুঝে গেলে যে কার্নোস থিওরেম বা ইত্যাদির থ্রু দিয়ে যে তোমার এফিসিয়েন্সিটা ইটাটা হচ্ছে লেস ইকুয়াল টু 1 মাইনাস T1 বাই T2, তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি 1 কখন হতে পারবে না, যখন T1টা 0 কেলভিন হয়ে যাবে বা T2টা ইনফিনিটি হয়ে যাবে, দুটোই অ্যাবসার্ড যেহেতু, তাই এফিসিয়েন্সি ক্যানট বি ইকুয়াল টু 1। এটাই বেসিক্যালি কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট, কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক। দেখো এটাই কিন্তু কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট। মানে আমি এই যে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টটা আগে বলেছিলাম, হ্যাঁ, তারপর তোমার কার্নোস থিওরেম গুলো এনেছি, আবার উল্টো দিকে কার্নোস থিওরেম যদি তুমি জানতে তাহলে দেখো সেখান থেকে অটোমেটিক্যালি কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টটাকে বেরিয়ে আসে। ওই জন্য বলা হয় না যে 1823 সাল নাগাদ বিজ্ঞানী কার্নো তিনি যে থিওরেম গুলো দিয়েছিলেন সেই থিওরেমের জেনারেলাইজেশনটাই আলটিমেটলি লিডস টু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেটা এইরকম ভাবে দেখো যে কার্নোস থিওরেম থেকে তুমি আলটিমেটলি পেলে ইটাটা লেস ইকুয়াল টু 1 মাইনাস T1 বাই T2। এবার এফিসিয়েন্সিটা 1 কখন হবে, এফিসিয়েন্সি 1 মানেই হচ্ছে যে হিটটাকে নিলে পুরোটাকে ওয়ার্কে কনভার্ট করবে, সিঙ্কে কিছু ছাড়বে না। এটা কখন হবে, যখন সিঙ্কের টেম্পারেচার 0 কেলভিন বা সোর্সের টেম্পারেচার ইনফিনিটি, দুটোই তোমার সম্ভব না, সেখানে এফিসিয়েন্সি কখনোই 1 হতে পারছে না। সেটাই বেসিক্যালি কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এটা এটা একটা জিনিস মাথায় রাখো। ঠিক আছে, বোঝা গেল? হচ্ছে আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস দেখো, পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড, এটা কি বলছে? পারপিচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড আমরা বলেছিলাম, এখন পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড কি বলছে? মানে পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড মানে হচ্ছে যে ইট ইজ এ মেশিন that can produce non-zero amount of work even if it is connected to heat reservoirs of same temperature। এটা এইভাবে না করে which can produce না করে which can transform heat into work even if it is connected to heat reservoirs of same temperature। মানে ব্যাপারটা হচ্ছে যে ধরো আমরা যখন একটা ইঞ্জিন, সে বেসিক্যালি কি করছে, কিছুটা হিট নিয়ে যখন ওয়ার্কে কনভার্ট করছে, আমি প্রত্যেক ক্ষেত্রে কি ধরছি, ধরছি হচ্ছে কি দুটো হিট রিজার্ভার আছে, এই একটা হিট রিজার্ভার, এই একটা হিট রিজার্ভার, এর টেম্পারেচার ধরছি আমি T2, এর টেম্পারেচার ধরছি আমি T1, এবং বারবার বলছি কি T2টা গ্রেটার দ্যান T1। এবারে কথাটা হচ্ছে যে এই যে হিট রিজার্ভারটা আছে, ধরে নাও এই হিট রিজার্ভারটা হিট রিজার্ভার 1, এই যে হিট রিজার্ভারটা এই হিট রিজার্ভারটা 2, এর টেম্পারেচার T2, এর টেম্পারেচার T1, কিন্তু T2টা ইকুয়াল টু T1। তার মানে বেসিক্যালি কি হচ্ছে না, এমন একটা ইঞ্জিনের কথা তুমি ভাবছো যে ইঞ্জিনটা তোমার এই এই কোন একটা হিট রিজার্ভার থেকে হিটটাকে নিয়ে সেই হিট রিজার্ভারেই ছাড়ছে। মানে মানে বেসিক্যালি তুমি এরকম ভাবে একটা ইঞ্জিন তুমি নিয়েছো যে ইঞ্জিনটা
সমুদ্র থেকে জল নিয়ে সমুদ্রতেই ছাড়ছে, মানে সমুদ্রের জল থেকে হিট দিয়ে সেই হিটটা কিছুটা ওয়ার্কে কনভার্ট করে বাকি হিটটাকে সমুদ্রেই ছাড়ছে, অর্থাৎ হাই টেম্পারেচার রিজার্ভারটাও যেটা, লো টেম্পারেচার রিজার্ভারটাও সেটা। তারপরে যদি কিছু সে হিটকে ওয়ার্কে কনভার্ট করতে পারে তখন তাকে বলা হয় পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড। ঠিক আছে, তাহলে এবারে এটা হতে পারে কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। দেখো যেটা হচ্ছে যে তোমার ফ্রম সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এফিসিয়েন্সি লেস দ্যান 1 - T1/T2। এবারে পরিষ্কার দেখো, ইফ T1 ইকুয়াল টু T2, দেন কি হচ্ছে, T1 ইকুয়াল টু T2 হয়ে গেলে ইটাটা লেস ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার এফিসিয়েন্সি নেগেটিভ হতে পারে না, বা অর ইটাটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে অ্যাজ এফিসিয়েন্সি ক্যানট বি ইকুয়াল টু, অ্যাজ এফিসিয়েন্সি ক্যানট বি নেগেটিভ। এফিসিয়েন্সি নেগেটিভ হতে পারে, এফিসিয়েন্সি তোমার 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো খেয়াল করে যে পারপিচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড যেটা বলছিল যে কোন একটা হিটকে ওয়ার্কে কনভার্ট করতে পারবে ইভেন ইফ, যদি তোমার ইঞ্জিনটা কানেক্টেড থাকছে তোমার দুটো হিট রিজার্ভারের মধ্যে অফ সেম টেম্পারেচার, কিন্তু তা যদি হয় তুমি দেখতে পাচ্ছ এফিসিয়েন্সিটা 0 হয়ে যাচ্ছে। তার মানে বেসিক্যালি দিস ডিসকার্ডস the possibility of existence of perpetual motion machine of second kind। আমরা আগে বলেছিলাম যে পারপিচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড যেটা বেসিক্যালি কি করবে, আর সাইক্লিক প্রসেসে কাজ করে কোনো হিট নেবে না কিন্তু ওয়ার্ক দেবে। ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স বলে দিলে সেটা সম্ভব নয়। আর পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড, এটাও যে সম্ভব না সেটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটাকে তুমি দেখতে পাচ্ছ। তাহলে বুঝতে পারলে যে পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ডটা কি, এবং কেমন করে তুমি দেখালে যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে যে পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড জাস্ট এক্সিস্ট করতে পারে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক। তো দেখো তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা আলোচনা করলাম, তাহলে আমরা মূলত কার্নো ইঞ্জিন, হ্যাঁ কার্নো সাইকেল, এইটা নিয়ে আমরা মূলত ফোকাস করার প্রথমে চেষ্টা করেছি। তাহলে প্রথমে হচ্ছে কার্নো ইঞ্জিন যে চারটে ইম্পর্টেন্ট স্টেপসের থ্রু দিয়ে চলে, যেটাকে কার্নো সাইকেল বলা হচ্ছে, সেটাকে বলা হয়েছে। এবার আইডিয়াল গ্যাসকে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে ধরে তার জন্য এফিসিয়েন্সির এক্সপ্রেশন বের করা হয়েছে, এবং সেখান থেকে সেটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। কার্নোস থিওরেমগুলো স্টেট করা হয়েছে এবং প্রুফ করা হয়েছে। এটা কার্নোস থিওরেমের স্টেটমেন্ট অ্যান্ড প্রুফ করা হয়েছে, এবং সেখান থেকে একটা দুটো একটা জেনারেল কমেন্টটা সেখানে আমরা করেছি আর কি। নেক্সট দিন আমরা এই জায়গাতেই থাকবো। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে দুটো ইম্পর্টেন্ট জিনিস প্রথমে ভাবতে হবে। একটা হচ্ছে যে মানে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রবলেম আর কি, যেটা পরীক্ষা খুব রেগুলারলি বসে, রেগুলারলি পড়ে। সেটা হচ্ছে কি, ধরো এই যে এফিসিয়েন্সিটা, যেহেতু মানে রিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সি ধরো, যেহেতু ইটাটা হচ্ছে 1 - T1/T2, এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে সিঙ্কের টেম্পারেচার যদি ফার্দার কমানো হয় অথবা সোর্সের টেম্পারেচার যদি ফার্দার বাড়ানো হয় তাহলে এফিসিয়েন্সিটা বাড়ে। এবার কোনটা করা ভালো, মানে সিঙ্কের টেম্পারেচার কমিয়ে এফিসিয়েন্সি বাড়ানো ভালো নাকি সোর্সের টেম্পারেচার বাড়িয়ে এফিসিয়েন্সি বাড়ানো ভালো, সেইটা আমাদের নেক্সট ক্লাসে এই পার্টিকুলার প্রবলেমটাকে দেখতে হবে। তার মানে নেক্সট ক্লাসে আমরা যেটা করবো যে সাম মোর প্রবলেমস অন এফিসিয়েন্সি অফ ইঞ্জিন, এটা। আচ্ছা, এরপরে মানে আরো অনেক প্রবলেম করবো আর কি, মানে এই এই ইঞ্জিন, রেফ্রিজারেটর, হিট পাম্প ইত্যাদি রিলেটেড, সেইটা। তার সঙ্গে আর একটা যেটা করবো, থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচার বলে একটা থার্মোডাইনামিক স্কেল বলে একটা ব্যাপার আছে, যেটা এই এফিসিয়েন্সির উপরে বেস করে, সেইটা নিয়ে আমাদের কিছু কথাবার্তা বলতে হবে। তাহলে এই দুটো জিনিস করবো, তার সাথে সাথে বেশ কিছু কিছু নিউমেরিক্যাল প্রবলেম করবো, মানে এই জিনিসটাকে নিয়ে আমরা পরের দিন থাকবো।
মানে এই এই যে মানে আসলে প্রথম 3-4টে ক্লাস সেকেন্ড লতে আছে যেটা একটু কনসেপচুয়াল আর কি। গতদিনের ক্লাসটাও কনসেপচুয়াল ছিল। আজকেও প্রথম দিকে বেশ কিছুটা পার্ট ছিল যেটা খুব সহজ জিনিস, যেখানে কার্নো সাইকেল এফিসিয়েন্সি বের করা হয়েছে। তো তারপরে যখন কার্নোস থিওরেম গুলো, তার স্টেটমেন্ট প্রুফ নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, বা এরপরে যখন থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচার বলবো, সেগুলো কিন্তু কনসেপচুয়ালি একটুখানি মানে ইনভলভড আর কি। বা এই যে আমি, তুমি যদি মুখস্থ করো তা তোমার মনে হবে যে মানে এখানে মানে এই যে থিওরেম গুলো প্রুফ করা হয়েছে, সেগুলো মনে হচ্ছে কি এটা এটা কি রে বাবা, কেন এটাকে লিখছে ইত্যাদি। আমি সেগুলো লজিক বলে দেওয়ার চেষ্টা করেছি যে কেন আমি যাতে এই যে Q1 Q2 W1 W2 এগুলোকে আমি কেন এরকম স্পেসিফিক ওয়েতে ধরছি, আমার আলটিমেট উদ্দেশ্যটা কি। আমি যখন উল্টাবো কোনো একটা ইঞ্জিনকে, উল্টে রেফ্রিজারেটরের মতো বিহেভ করবো, তখন সবসময় রিভার্সেবল ইঞ্জিনকে উল্টাবে, তবে একটা ইফেক্টিভ যেটা হিট পাম্পের মতো কাজ করবে। এই যে কিছু ক্রিটিক্যাল জায়গা আছে, ক্রিটিক্যাল জায়গাগুলোকে মনে রাখতে হবে। তো আমরা পরের দিনে এইটাকে আরেকটুখানি জাস্ট আলোচনা করব। তার সাথে সাথে যেটা করব সেটা হচ্ছে যে এই যে এফিসিয়েন্সি অফ এ কার্নো ইঞ্জিন, সেটা আইডিয়াল গ্যাসকে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে ধরে আমি জাস্ট করলাম, কিন্তু অন্যান্য ওয়ার্কিং সাবস্টেন্স ব্যবহার করলেও যে এফিসিয়েন্সিটা একই হবে, যেটা থিওরেম 1 সার্টেনলি তাই বলে দেয় যে অল রিভার্সেবল ইঞ্জিন ইকুয়ালি এফিসিয়েন্ট, মানে অটোমেটিক্যালি এটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স। কিন্তু সেটা আইডিয়াল গ্যাস ছাড়া ভ্যানডাল গ্যাস বা আরো দু একটা গ্যাসকে মানে এই হিসেবে ধরে, এক্সাম্পল হিসেবে ধরে আমি এফিসিয়েন্সি ক্যালকুলেট করবো, করে দেখবো যে হ্যাঁ সত্যি সত্যি সেটা 1 - 1/2 বেরোচ্ছে। সেটা একটুখানি দেখার দরকার আছে আর কি। তো এই পার্টগুলো আমরা পরের দিন আলোচনা করবো। তো আজকে এই পর্যন্ত রেখে দেওয়া হোক। Sir, last. হ্যাঁ বলছি, দেখা যাচ্ছে। একটু বলো, দেখ। দেখো কোনো অসুবিধা হলে বলো। Yes, sir. ঠিক আছে তো? না না ঠিক আছে। হুম হুম। মানে পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড মানে হচ্ছে যে একটা মেশিন, যে তোমার ওই যেটা আমি যে এক্সাম্পলটা বলছিলাম, যে একটা ইঞ্জিন যে সমুদ্রের জল থেকেই হিট নিয়ে সমুদ্রের জলেই ফেলবে, কিন্তু কিছুটা হিটকে সে ওয়ার্কে কনভার্ট করতে পারবে। তাহলে অ্যাটলিস্ট কি হচ্ছে, যে হিটটাকে নিতে হচ্ছে সেই হিটটার জন্য কোনো পয়সা লাগছে না। ওটা তোমার সমুদ্রের অফুরন্ত জল আছে, তার হিট ক্যাপাসিটি প্রচন্ড বেশি, সেখান থেকে তুমি ফ্রিতে হিটটা পেয়ে যেতে পারো। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো ব্যাপার আর কি, সিভিলাইজেশনের জন্য বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো ব্যাপার আর কি। লোকে এটা বোঝা মানে খোঁজার চেষ্টা করতে, এরকম কি কোনো ইঞ্জিন বা মেশিন তৈরি করা সম্ভব, লোকে প্রচুর চেষ্টা করেছে। ইট ইজ দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স দ্যাট অ্যাকচুয়ালি ডিসকাস দ্য পসিবিলিটি অফ এক্সিস্টেন্স অফ পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড। সেটা কিরকম ভাবে সেটা আমি দেখলাম, যে এফিসিয়েন্সির এক্সপ্রেশন থেকে ইটাকে তো লেস ইকাল টু 1 - T1/T2। এফিসিয়েন্সি কখনো নেগেটিভ হতে পারে না, এফিসিয়েন্সি লোয়েস্ট হতে পারে 0। এবারে যদি তোমার যে খান থেকে হিটটাকে নিয়ে যেখানে ছাড়ছে, দুটো যদি একই টেম্পারেচার হয়, T1 = T2, তো 1 - 1 = 0 হয়ে যাচ্ছে, এফিসিয়েন্সি 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো হিটকেই কিন্তু ওয়ার্কে কনভার্ট করতে পারা যাচ্ছে না। ঠিক আছে? হ্যাঁ স্যার। বলো, আর কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। কারো যদি কিছু বুঝতে অসুবিধা থাকে বলো। এই 2-3টে ক্লাস কিন্তু থাকবে, একটু ইনভলভ, একটু প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন সিরিয়াসলি করে নেবে, কিন্তু তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। হ্যাঁ, আগের দিনের ক্লাসটা আরেকবার ভালো করে দেখে নাও, যা ডাউটস থাকবে আমাকে পরের দিন বলবে। আজকের ক্লাসটা দেখে নাও, তার যে ডাউটস থাকবে আমায় বলবে। নেক্সট ক্লাসটা বরং যেটা করবো, তাতে থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচার এই পার্টটাকে বাদ দিয়ে বাকি পার্টগুলো মোটামুটিভাবে এইখানে যা যা প্রবলেম তোমার হতে পারে সেই টাইপের কিছু নিউমেরিক্যাল প্রবলেম বা ডাউটস ক্লিয়ার করা, সেগুলোকে করবো। আবার এর যে পরের ক্লাসটা হবে, মানে নেক্সট ক্লাসের পরের ক্লাসটা, সেটা আবার একটা ইনভলভ ক্লাস হবে, যেখানে কসিয়াস ইনইকুয়ালিটি, সেখান থেকে এনট্রপিটাকে বেসিক্যালি ইন্ট্রোডিউস করতে হবে আর কি। তারপরে ক্লাসগুলো হচ্ছে খুব ইজিলি, খুব সহজ ক্লাস। ঠিক আছে? কালকে দুপুরে আপনি পড়াবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়াবো।